আসসালামু আলাইকুম। আজকের ক্লাসে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমরা আজকে লসাগু গসাগুর ৬ নম্বর ক্লাসে আছি। সবাই শুনতে পাচ্ছেন কিনা? ওয়ালাইকুম আসসালাম। ওয়ালাইকুম আসসালাম। জি আলহামদুলিল্লাহ ভালো আছি। আচ্ছা আদাব। আচ্ছা সবাই শুনতে পাচ্ছেন কিনা ক্লিয়ার? আমাকে জাস্ট একটু কমেন্ট করে একবার আমাকে কনফার্ম করেন, তারপর আমরা ক্লাস শুরু করে দিচ্ছি। হ্যাঁ, আচ্ছা ওকে। জি আলহামদুলিল্লাহ। আচ্ছা ক্লিয়ার বলছেন সবাই? সাউন্ড ঠিক আছে তাই না? সাউন্ড ভিডিও এভরিথিং ইজ ক্লিয়ার? আচ্ছা ওকে। আচ্ছা দেখেন, আচ্ছা ওয়ালাইকুম আসসালাম। আমরা শুরু করছি ক্লাস। এখানে আমরা গতকাল কি পড়ছিলাম? চাকার অঙ্ক পড়ছিলাম তাই না? চাকার অঙ্ক পড়ছিলাম। এই চাকার অঙ্কের মধ্যে এই যে একটা অঙ্ক আমি এখানে দিয়ে রাখছি, এটা মূলত হচ্ছে লিখিত পরীক্ষার প্রশ্ন। হ্যাঁ, আগে যেগুলো করছি আমরা এই চাকা রিলেটেড প্রশ্নগুলো, যে সামনের চাকা পিছনের চাকার তুলনায় কতবার বেশি ঘুরবে, রাইট? তো এই প্রশ্নগুলা অনেক সময় কিন্তু এরকম বলতে পারে যে পিছনের চাকা সামনের চাকার তুলনায় 100 বার কম ঘুরবে। একই কথা, কিন্তু সামনের চাকা পেছনের চাকার তুলনায় 100 বার বেশি ঘোরার কথা মানে যা বোঝায়, পেছনের চাকা সামনের চাকার তুলনায় 100 বার কম ঘোরা তাই বোঝায়। এরকমও কিন্তু হতে পারে, যদিও আসেনি এ পর্যন্ত। এখানে এই অঙ্কটা হচ্ছে লিখিত পরীক্ষার অঙ্ক, প্রিলিতে আসার কথা না। হ্যাঁ, আসার কথা না, তবু আমি করে দিচ্ছি। হ্যাঁ, তো দেখেন এখানে বলছে একটি গাড়ির সামনের চাকার ব্যাসার্ধ 42 সেন্টিমিটার। সামনের চাকার ব্যাসার্ধ, এবার দেখেন সামনের চাকার ব্যাসার্ধ দেওয়া আছে। সামনের চাকার ব্যাসার্ধ 42 সেন্টিমিটার এবং পেছনের চাকার ব্যাসার্ধ হচ্ছে 56 সেন্টিমিটার। আচ্ছা, গাড়িটি সর্বনিম্ন কত দূরত্ব অতিক্রম করলে বা কত পথ অতিক্রম করলে সামনের চাকা পেছনের চাকার তুলনায় 200 বার বেশি ঘুরবে? আচ্ছা ঠিক আছে, 200 বার বেশি ঘুরবে। এখন আমরা কি করছিলাম? এই যে আমরা কি বের করছিলাম? আমরা সামনের চাকার ঘূর্ণন সংখ্যা বের করছিলাম, আবার কি পেছনের চাকার ঘূর্ণন সংখ্যা বের করছিলাম, মনে আছে কিনা? রাইট। তো সামনের চাকার, তাহলে আমরা ধরে নিচ্ছিলাম কি, যে ধরি গাড়িটি সর্বনিম্ন x দূরত্ব অতিক্রম করলে সামনের চাকা পেছনের চাকার তুলনায় 200 বার বেশি ঘুরবে। সবাই তাকান। তাহলে ধরি গাড়িটি x দূরত্ব অতিক্রম করলে সামনের চাকা পেছনের চাকার তুলনায় 200 বার বেশি ঘুরবে। 200 বার বেশি ঘুরবে। ওকে। আচ্ছা, এখন প্রশ্ন হচ্ছে আমাদের এই প্রথম এখন সামনের চাকার ঘূর্ণন সংখ্যা বের করব, পেছনের চাকার ঘূর্ণন সংখ্যা বের করব। এখন বলেন তো চাকার ঘূর্ণন সংখ্যা সমান কি ছিল? চাকার ঘূর্ণন সংখ্যা এটা সমান কি ছিল বলেন তো? দূরত্ব ডিভাইডেড বাই চাকার পরিধি। দূরত্ব ডিভাইডেড বাই চাকার পরিধি, তাই কি না? তাইলে প্রতিটা চাকার ঘূর্ণন সংখ্যা বের করতে গেলে গাড়িটা কত দূরত্ব গেছে, কারণ গাড়ির সাথে চাকা লাগানো আছে, তার মানে গাড়ি যত দূরত্ব গেছে চাকাও তো তত দূরত্ব গেছে। তাহলে আমাদের কি লাগবে? আমাদের লাগবে হচ্ছে দূরত্ব লাগবে আর হচ্ছে পরিধি লাগবে। সেখানে আমরা দূরত্ব ধরে নিছি যে গাড়িটা x দূরত্ব অতিক্রম করছে। এখন আমার লাগবে চাকার পরিধি। এই প্রশ্নে আমাদের চাকার পরিধি দেওয়া নাই, দেওয়া আছে চাকার ব্যাসার্ধ। এখানেই সমস্যা। আর আগের যে অঙ্কগুলো ছিল সেই অঙ্কতে সরাসরি চাকার পরিধি দেওয়া ছিল, বাট এখানে দেওয়া আছে কি চাকার ব্যাসার্ধ। এই ব্যাসার্ধ থেকে আমাকে আগে পরিধি বের করতে হবে। এজন্যই কিন্তু বলছি যে এটা লিখিত পরীক্ষার প্রশ্ন, কিন্তু লিখিত টাইপ। এই যে প্রথম চাকার ব্যাসার্ধ 42 সেন্টিমিটার, তাহলে আমরা বের করব প্রথম চাকার পরিধি। প্রথম চাকার পরিধি, প্রথম চাকার পরিধি ইজ ইকুয়াল টু টুয়াইস পাই আর অন ধরলাম। আর হচ্ছে ব্যাসার্ধ, এই আর হচ্ছে ব্যাসার্ধ, যে 42 হচ্ছে আর চাকার ব্যাসার্ধ, রেডিয়াস। তাহলে প্রথম চাকা, প্রথম তো না সামনের চাকা, সামনের চাকার পরিধি বের করতেছি। তাহলে পরিধি মানে 2 পাই আর, টুয়াইস পাই আর। তাহলে এখানে হচ্ছে 2
আর পায়ের মান হচ্ছে 22/7 কাছাকাছি, মানে 22/7 ধরে অঙ্ক করতে হয়। আবার বলছি, ক্যালকুলেশন করার সময় পাইকে 22/7 ধরে ক্যালকুলেশন করতে হয়। যেহেতু পায়ের কোনো এক্সাক্ট ভ্যালু নাই, তাই পায়ের মান 22/7 কাছাকাছি। মূলদ অমূলদ সংখ্যায় আমরা এগুলো আরো ডিটেইলস বলছিলাম, ঠিক আছে। আচ্ছা, ইনটু এই ব্যাসার্ধের মান দেওয়া আছে 42 সেন্টিমিটার, তার মানে এখানে আর এর মান বসাবো 42। এই 7 দিয়ে 42 যাবে 6 বার, ওকে। এখন দেখেন এই 2 দিয়ে 22 কে গুণ করলে 44 গুণ হচ্ছে 6, তাহলে 44 এর সাথে 6 গুণ করলে কত হচ্ছে? 4 6 24 এর 4 হাতে কত 2, 4 6 24 আর 2 26, তার মানে 264 সেন্টিমিটার। কেন সেন্টিমিটার? যেহেতু ব্যাসার্ধতা সেন্টিমিটারে আছে, সুতরাং পরিধিটা সেন্টিমিটারে বেরোবে। এর 264 সেন্টিমিটার। আপনি এইভাবে রেখে দেন, এটা কি সামনের চাকার পরিধি পাইলাম, কেবল সামনের চাকার পরিধি আসলো। একইভাবে আমাকে এখন পেছনের চাকার পরিধি বের করতে হবে। পেছনের চাকার পরিধি, পেছনের চাকার পরিধি 2πr2, ধরলাম 2πr2, তাহলে 2 ইন্টু পায়ের মান 22/7 আর আর হচ্ছে ব্যাসার্ধ পেছনের চাকার পরিধি, তাহলে এই r2 হচ্ছে পেছনের চাকার ব্যাসার্ধ 56 সেন্টিমিটার, তাই r2 জায়গা বসাবো 56, এই 7 দিয়ে 56 যাবে 8 বার, ওকে। এবার এই 22 দুগুণী 44 গুণ হচ্ছে 8, 44 গুণ হচ্ছে এই যে 22 দুগুণী 44 গুণ হচ্ছে 8, 4 8 32 এর 2 হাতে 3, 4 8 32 এর 3 35, মানে 352 সেন্টিমিটার। কেন সেন্টিমিটার? যেহেতু এই ব্যাসার্ধের মান সেন্টিমিটার আছে, তাহলে এই পরিধিটাও কিসে আসবে? সেন্টিমিটারে আসবে। কেবল আমরা পরিধি দুইটা বের করলাম, যে পরিধি দুইটা মানে গতকাল যে অঙ্কগুলো করছিলাম সেখানে এই পরিধির মান মানে চাকার পরিধির মানটা সরাসরি দেওয়া ছিল। আচ্ছা, পায়ের মান 3.1416 ধরলে এখানে ফ্র্যাকশন আসবে, তাই ওইটা আমরা অমিট করছি। আমার কথা কি বুঝছেন? এখানে ফ্র্যাকশন আসবে, আমি পায়ের মান 3.1416 ধরলে এখানে ফ্র্যাকশন আসবে, তাই ওইটাকে আমরা কি করছি সাধারণত মানে অ্যাভয়েড করার চেষ্টা করছি, ওকে। আশা করি বুঝতে পারছেন, এই জন্য 22/7 ধরছি। ক্লিয়ার? এখন দেখেন এই যে পরিধি পাইছি আমি 352 সেন্টিমিটার, এই যে প্রথম চাকার সামনের চাকার পরিধি পাইছি 264 সেন্টিমিটার। এখন আমাকে বলেন এই গাড়িটা মোট কত দূরত্ব গেছে? গাড়িটা গেছে x দূরত্ব। তাহলে গাড়ির সাথে যেহেতু চাকা দুইটা লাগানো আছে, তাহলে চাকাগুলোও x দূরত্ব অতিক্রম করছে। তাহলে প্রথম চাকার ঘূর্ণন সংখ্যা, দ্বিতীয় চাকার ঘূর্ণন সংখ্যা এখন বের করতে হবে। প্রথম চাকা মানে সামনের চাকা, এখন সামনের চাকার ঘূর্ণন সংখ্যা, সামনের চাকার ঘূর্ণন সংখ্যা ইজ ইকুয়াল টু, আচ্ছা ঘূর্ণন সংখ্যা কিভাবে বের করতে হয়? টোটাল ডিস্টেন্সকে কি করতে হয়? টোটাল ডিস্টেন্স ডিভাইডেড বাই পরিধি। তাহলে সামনের চাকার ঘূর্ণন সংখ্যা যখন বের করব, সামনের চাকা টোটাল কত দূরত্ব গেছে? x দূরত্ব। গাড়িটা x দূরত্ব গেছে মানে চাকাও x দূরত্ব গেছে। কেন? কারণ চাকাটা তো গাড়ির সাথেই লাগানো, তাহলে গাড়ি যত দূর যাবে চাকাও তো তত দূর যাবে। তাহলে গাড়ি x দূরত্ব গেছে মানে চাকাও x দূরত্ব গেছে, বুঝছেন? তাহলে সামনের চাকার ঘূর্ণন সংখ্যা, তাহলে সামনে তার ঘূর্ণন সংখ্যা কি? অতিক্রান্ত দূরত্ব ডিভাইডেড বাই চাকার পরিধি। তাহলে সামনের চাকা কত দূরত্ব গেছে? x দূরত্ব ডিভাইডেড বাই চাকার পরিধি। সামনের চাকার পরিধি হচ্ছে এই যে 264 সেন্টিমিটার, তাহলে 264 সেন্টিমিটার। এটা হচ্ছে কি? এতবার আসছে। আমার কথা কি বুঝছেন? এতবার হচ্ছে ঘূর্ণন সংখ্যা কোন চাকার? সামনের চাকার। একইভাবে আমরা পিছনের চাকার ঘূর্ণন সংখ্যা বের করব। পিছনের চাকার ঘূর্ণন সংখ্যা ইজ ইকুয়াল টু, পিছনের চাকার ঘূর্ণন সংখ্যা যখন বের করব তখন ঘূর্ণন সংখ্যা মানে টোটাল দূরত্ব ডিভাইডেড বাই পরিধি। তাহলে যেহেতু পিছনের চাকার ঘূর্ণন সংখ্যা বের করব, তাহলে উপর হচ্ছে পিছনের চাকার দূরত্ব ডিভাইডেড বাই পরিধি। গাড়ি যেহেতু x ডিস্টেন্স কভার করছে, তাহলে গাড়ির সাথে যেহেতু চাকা দুইটা লাগানো ছিল, তাহলে দুইটা চাকাও কি x দূরত্ব কভার করছে, সোজা কথা। তার মানে সামনের চাকাও x দূরত্ব গেছে, পেছনের চাকাও কি x দূরত্ব কভার করছে। তার মানে এখানে ডিস্টেন্স হচ্ছে x আর পেছনের চাকার পরিধি হচ্ছে 352, পিছনের চাকার পরিধি 352, তাহলে এতবার। এখন প্রশ্নে বলছে যে সামনের চাকার তুলনায় সামনের চাকা পেছনের চাকার তুলনায় 200 বার বেশি ঘুরবে। তার মানে এই যে 200 বার ঘূর্ণন বেশি হয়েছে কার? সামনের চাকার। তার মানে সামনের চাকার ঘূর্ণন সংখ্যা আর পেছনের চাকার ঘূর্ণন সংখ্যার পার্থক্য হচ্ছে 200 বার, ঠিক আছে? তাহলে এখন আমরা লিখব প্রশ্ন মতে। আচ্ছা, কে বেশি ঘুরছে? সামনের চাকা বেশি ঘুরবে, কারণ সামনের চাকার সাইজটা ছোট থাকে সাধারণত। হ্যাঁ, তাহলে এইটা হলো এই যে সামনের চাকার ঘূর্ণন, এটা বেশি, তাহলে x ডিভাইডেড বাই 264 মাইনাস এটা সামনের চাকার ঘূর্ণন x ডিভাইডেড বাই 352, এই যে দুইটা চাকার ঘূর্ণনের পার্থক্য, এটা কত? এটা হচ্ছে 200। এইটা ক্যালকুলেশন করে এখন আমাদেরকে x এর মান বের করতে হবে। আশা করি বুঝতে পারছেন, ক্লিয়ার বিষয়টা? এইবার দেখেন তাহলে লসাগু
লসাগু ভাইয়া, এটা লসাগু বের করার চেষ্টা করবেন না। কেন? এটা লসাগু বের করার চেষ্টা করলে কিন্তু বিপদে পড়বেন, কারণ এই দুটার লসাগু বের করতে গেলে একটা বড় সংখ্যা আসবে। দরকার নাই, আপনি এই দুটাকে গুণ করে রাখেন না, এখানে 352 ইন্টু 264 এইভাবে রাখেন না, অঙ্ক তো ভুল হবে না। এটা তো লিখিত পরীক্ষায় যখন করবেন তখন আপনি লসাগু বের করেও করতে পারেন, সমস্যা নেই, হাতে ক্যালকুলেটর থাকবে পরীক্ষার হলে, এভাবে রাখলেও প্রবলেম নাই। এখন এই 264 কেটে 352x, 352 কেটে 264x ইজ ইকুয়াল টু কত? 200। ওকে, তাহলে উপরে দেখেন 352x আর 264x বিয়োগ করলে কত হয়? তাহলে উপরে x কমন আছে, x কমন নিলে 352 মাইনাস 264। আচ্ছা, আর এই জিনিসটা এই পাশে গুণ আছে, ওই পাশে সরি এই পাশে ভাগ আছে, এই জিনিসটা ওই পাশে 200 সাথে যায় গুণ হবে 200, আর এই টোটালটা ওই পাশে যায় গুণ হলো 352 ইন্টু কত? 352 ইন্টু 264। আচ্ছা, এখন দেখেন এখানে বিয়োগ করলে কত হচ্ছে? x ইন্টু বিয়োগ করলে কত হচ্ছে? 264, এখানে 264 হবে। 4 থেকে 12 গেলে 8, হাতে হচ্ছে 1, 7 থেকে 15 গেলে 8, হাতে 1, 3 3 কাটা। আচ্ছা, এটাই হচ্ছে, তার মানে 200 ইন্টু 352 ইন্টু হচ্ছে 200 কত? 64। এখন আমরা বের করবো হচ্ছে x এর মান, তাহলে x যেহেতু বের করবো x রেখে দিব, আর এই 88 ওই পাশে নিয়ে যাব, 88 এই পাশে গুণ আছে, ওই পাশে ভাগ হবে। তাহলে আমি ফাইনাল ক্যালকুলেশনটা এখানে নামাই, এখানে। ওকে, তাহলে x ইজ ইকুয়াল টু কি আসছে? x ইজ ইকুয়াল টু, তাহলে এখানে হচ্ছে 200 ইন্টু হচ্ছে 352 ইন্টু হচ্ছে 264, এই যে এই পুরোটা, আর এই 88 এই পাশে গুণ আছে, এই পাশে ভাগ হবে। এখন 88 দিয়ে কাটাকাটি করা যাবে, কিন্তু ছোট করে নিলে আমার জন্য সুবিধা হচ্ছে। তাহলে 4 দিয়ে কাটা যায় এটাকে, 4 দিয়ে এটাকেও কাটা যায়, 4 দিয়ে এটাকেও কাটা যায়। কি করে বুঝলাম? এই যে লাস্টের 2 ডিজিট 52 4 দ্বারা বিভাজ্য, লাস্টের 2 ডিজিট 64 4 দ্বারা বিভাজ্য। তাহলে 4 দিয়ে কাটলে 4 22 64, 4 দিয়ে কাটতেছি। 4 দিয়ে যদি এটাকে কাটেন 4 6 24, আচ্ছা 4 দিয়ে এটাকে না কেটে, সরি 4 দিয়ে এটাকে কাটেন, 4 8 32, দেখেন 4 8 32 থাকলো 3, এই যে 4 8 32, 35 থেকে 32 গেলে থাকলো 3, 3 এর পরে দিবেন আবার 32, 4 8 32, এটা 4 দিয়ে কাটলাম। এই 22 দিয়ে 88 4 বার যায়, 4 22 88। তাহলে এখন কি হলো? এখন সব গুণ হবে, সব গুণ হবে। তাহলে এই 200 কে রেখে দেন, বা 200 কে 4 দিয়ে গুণ, এই 4 দিয়ে 200 কে গুণ করলে 800, আর ওখানে আছে কত? 264। ওকে, এটা হচ্ছে x এর মান। আচ্ছা, এখন দেখেন কি আসছে, এই দুইটা শূন্য বসে যাবে, আর 8 দিয়ে গুণ করলে 4 8 32 2, হাতে হচ্ছে, হাতে কত? 3, 6 8 48 আর 3 হচ্ছে 48 আর 3 হচ্ছে 51। আচ্ছা, হাতে হচ্ছে 5, 8 2 16 আর 5 21। আচ্ছা, এখানে যে 200 বার বেশি ঘুরবে, আচ্ছা সমস্যা নেই, যা আছে তাই, সমস্যা নেই, নো প্রবলেম। ওইখানে আপনাদেরকে যে এটা দেওয়া আছে না, এখানে আসলে 100 বার বেশি ঘুরবে, বুঝছেন? আপনাদেরকে উত্তর শীটে যে উত্তরটা দেওয়া আছে, ওই উত্তরটা নেওয়া আসলে 100 বার বেশি ঘুরবে দিয়ে, হ্যাঁ 100 বার বেশি ঘুরবে দিয়ে উত্তরটা নেওয়া, 200 বার না, 100 বার। একটু তাকান, এই 200 বার বেশি ঘুরবে যদি দেন তাহলে উত্তর মিলবে না, বুঝছেন? শীটে যে উত্তর দেওয়া আছে, ওই শীটের উত্তরের সাথে হচ্ছে 100 বার বেশি ঘুরবে, এখানে 100 বার বেশি ঘুরবে, ঠিক করে নেন, 100 বার। আচ্ছা, 100 বার বেশি ঘুরবে, তাহলে এগুলো সব 100 হবে, যেগুলো সব 100 হবে, এই যেগুলো সব 100 হবে, এগুলো সব 100 হবে। আচ্ছা, তাহলে এগুলো সব হবে কত? 100। দেখেন আমি ঠিক করে দিচ্ছি, তাহলে হচ্ছে 100 বার বেশি ঘুরবে, 100 বার বেশি ঘুরবে, 100 বার বেশি ঘুরবে, 100 বার বেশি ঘুরবে। তাহলে এদিকে এটা 100 বার বেশি ঘুরবে, তাহলে 4 দিয়ে 100 কে গুণ করলে এখানে হচ্ছে 400, 400 সাথে এটা গুণ হবে, ঠিক আছে? তাহলে দুইটা শূন্য বসে গেল, আর 4 4 16 6, হাতে হচ্ছে 1, 4 6 24 আর 1 25, হাতে 2, 4 2 8 আর 1 10। এত এই যে x এর মানটা আসছে, এটা কিসে আসছে? x এর যে মানটা আসছে, একটু তাকান প্লিজ, হ্যাঁ আচ্ছা, x এর যে মানটা আসছে, খেয়াল করেন, x এর যে মানটা আসছে এটা কিন্তু সেন্টিমিটারে আসবে। কেন? কারণ আমাদের ব্যাসার্ধ দেওয়া ছিল সেন্টিমিটারে, এবং আমরা কিন্তু এই পরিধি যে বের করছিলাম ওগুলো সেন্টিমিটারে ছিল, সুতরাং আমার উত্তরটা আসছে সেন্টিমিটারে। বাট অপশনে সেন্টিমিটারে থাকার পসিবিলিটি খুবই কম, তাহলে আমাকে কি করতে হবে? এই সেন্টিমিটার থেকে আমাকে মিটার বানাতে হবে। আর আমরা জানি 100 সেন্টিমিটারে 1 মিটার,
কত 100 সেন্টিমিটার 1 মিটার, তাই 100 দিয়ে ভাগ করলে সেন্টিমিটার থেকে জিনিসটা হয়ে যাবে মিটার। তাহলে এই দুইটা শূন্য ক্যান্সেল, তার মানে কত 1056 মিটার। যদি উত্তরে মিটার না থেকে কিলোমিটার থাকে, আমরা সবাই জানি 1 কিলোমিটার মানে 1000 মিটার, তার মানে এটাকে মিটার করতে হলে আবার 1000 দিয়ে ভাগ। তার মানে বা x ইজ ইকুয়াল টু 1056 মিটার, এটাকে যদি আপনি কিলোমিটার করতে চান তাহলে 1056 এটাকে আমরা 1000 দিয়ে ভাগ করব। আর 1000 দিয়ে ভাগ করলে এখানে একের পরে 3টা শূন্য, তার মানে দশমিক এমন জায়গা বসবে যেন দশমিকের পরে 3 ঘর থাকে। 1 ঘর 2 ঘর 3 ঘর আগে এসে এখানে দশমিক বসবে, তার মানে 1.056 কিলোমিটার, 1.056 কিলোমিটার। তাহলে আমাদের উত্তর হচ্ছে 1.056 কিলোমিটার। ঠিক আছে, বুঝতে পারছেন সবাই? ক্লিয়ার হয়েছে কিনা বলেন? মানে ঝামেলাপূর্ণ না, মানে এখানে আগে যে অঙ্কগুলো করছিলাম সেখানে আমাদের সরাসরি কি দেওয়া ছিল, চাকার পরিধি দুইটা দেওয়া ছিল। এখানে চাকার পরিধি না দিয়ে দিছে কি ব্যাসার্ধ, এখানে চাকার পরিধি না দিয়ে ব্যাসার্ধ দিছে। সেই ব্যাসার্ধ থেকে আগে আমরা কি বের করতেছি, পরিধি বের করতেছি। ক্লিয়ার? আশা করি বুঝছেন। এখন একটা কথা আমি আপনাদেরকে একটু বলি, সবাই একটু তাকাবেন প্লিজ, যে এমসিকিউতে যদি এসেই পড়ে এই অঙ্ক, তাহলে আমরা কি করব? এমসিকিউতে যদি এই অঙ্ক এসেই পড়ে তাহলে আমরা কি করব, একটু তাকান। তাহলে আপনার প্রথম কাজ, আপনি তো জানেনই যে এই অঙ্ক সলভ করতে গেলে আপনার পিছনের চাকা এবং সামনের চাকা উভয় চাকার পরিধি জানতে হবে, তাই না? আপনি কিন্তু এটা জানেন যে এই অঙ্ক সলভ করতে গেলে আমাকে অবশ্যই সামনের চাকা এবং পেছনের চাকা উভয় চাকার পরিধি জানতে হবে। তাহলে অঙ্কে যদি পরিধি দেওয়া থাকে তাহলে তো গুড, আর যদি পরিধি না দেওয়া থাকে তাহলে আমাকে পরিধি কি করতে হবে, বের করতে হবে, তাই না? তাহলে একটু তাকান প্লিজ, একটু তাকান। তাহলে আমার প্রথম চাকার পরিধি, সামনের চাকার পরিধি, সামনের চাকা আমি লিখছি, বাংলা তো আপনি লিখবেন না, সামনের চাকার পরিধি। এমসিকিউতে কি করবেন আমি সেটা দেখাই দিচ্ছি। সামনের চাকার পরিধি, এটা তো আপনি জানেন যে 2 পাই r1, আর হচ্ছে ব্যাসার্ধ। তাহলে যেহেতু দুইটা চাকা, তাই একটার ব্যাসার্ধ r1 ধরতেছি আর একটার ব্যাসার্ধ r2 ধরতেছি, বুঝছেন? তাহলে 2 ইন্টু পাই এর মান 22/7 ইন্টু r1 এর মান দিয়ে আসছে হচ্ছে 42, 6 সাথে 42, এখন 22 দুগুণী হচ্ছে 44 ইন্টু হচ্ছে 6, 4 6 24 4 হাতে 2, 4 6 24 2 26, এত সেন্টিমিটার। ওকে ফাইন, প্রথম চাকার পরিধি আপনি পেয়ে গেছেন। একইভাবে আপনি পেছনের চাকার পরিধি, পেছনের চাকার পরিধি এত তো লিখবেন না, এরকম ডট ডট দিয়ে লিখবেন যে 2 পাই কি r2, 2 পাই r2। তাহলে 2 ইন্টু পাই মানে 22/7 আর r2 দিয়ে আসছে হচ্ছে 56, 7 8 56, আপনি বুঝে গেছেন 22 দুগুণী হচ্ছে 44 আর তার সাথে 8 গুণ। তাহলে 4 8 32 2 হাতে 3, 4 8 32 আর 3 35, এত সেন্টিমিটার। তার মানে দেখেন আমি প্রথম সামনের চাকার পরিধি পেয়ে গেছি, পেছনের চাকার পরিধি পেয়ে গেছি। এই দুইটা ডেটাই তো আমাদের দরকার, তাই না? ঘূর্ণন সংখ্যা, একটা চাকা আর একটা চাকার তুলনায় কতবার বেশি ঘুরছে, কত দূরত্ব গেলে 100 বার বেশি ঘুরবে, এটা বের করতে গেলে আমার কি ভাই পাই আর স্কয়ার বৃত্তের ক্ষেত্রফল। আপনি এখানে পাই আর স্কয়ার নিয়ে আসছেন কেন? পাই আর স্কয়ার হচ্ছে বৃত্তের ক্ষেত্রফল আর পরিধি হচ্ছে 2 পাই আর। আমরা জ্যামিতিতে পড়াবো, সমস্যা নেই। এখন দেখেন এই যে আমরা পরিধি বের করে ফেলছি, এখন আপনাদেরকে শর্টকাট দেখাইছিলাম না, মনে আছে? শর্টকাটে দূরত্ব বের করা ছিল, শর্টকাটে দূরত্ব বের করছিলাম, মনে করেন যে শর্টকাটে দূরত্ব ইকুয়াল টু কি লিখছিলাম, যতবার বেশি ঘুরবে সেটা এখানে লিখবো। বেশি ঘুরছে কয়বার? 100 বার। এখানে আবার 200 চলে আসলো কেমনে? এখানে আবার 200 চলে আসলো কেমনে? 100 বার, 100 বার, এটা 100। ওকে, তার মানে এই সামনে কি বসবে? এই সামনে বসবে হচ্ছে বেশিবার ঘূর্ণন সংখ্যা, বেশিবার ঘূর্ণন সংখ্যা 100, তাই সামনে বসবে 100 ইন্টু পরিধি দ্বয়ের গুণফল। মনে করে দেখেন এই পরিধি একটা বেরোইছে হচ্ছে 352 264, তাহলে পরিধির গুণফল মানে 264 ইন্টু 352 ডিভাইডেড বাই পরিধির বিয়োগফল মানে 352 মাইনাস 264। এইবার ক্যালকুলেশন, এটা ইন্টু 264 ইন্টু 352 ডিভাইডেড বাই এই দুইটা বিয়োগ করলে 88 হয়। 4 দিয়ে কাটি প্রথমে, 4 22 88, 4 দিয়ে এটা কাটলে পরে 4 8 32 থাকলো 3, 3 এর পরে 2 32 মানে 4 8 32। হ্যাঁ, এই 22 দিয়ে 88 4 বার। এবার দেখেন এই 4 দিয়ে 100 কে গুণ করলে হচ্ছে 400, তার সাথে গুণ আছে 264। এখন এটা গুণ করা, লাস্টে দুইটা শূন্য আছে মানে গুণফলের লাস্টে দুইটা শূন্য হবে। 4 4 16 6 হাতে হচ্ছে 1, 424 আর 25 হাতে 2, 4 2 18 10, এটা সেন্টিমিটারে আসছে। যেহেতু আমি পরিধি দুইটা সেন্টিমিটারে বের করছিলাম তাহলে সেন্টিমিটারে আসছে। এই সেন্টিমিটার থেকে আমি মিটার করার জন্য 100 দিয়ে ভাগ করব, তাহলে এটা হয়ে গেল মিটার। তাহলে এত মিটার। এবার একে 1000 দিয়ে ভাগ করে আমি বানাই ফেলবো কিলোমিটার। কথা কি বুঝছেন? একে 1000 দিয়ে ভাগ করে বানাই ফেলবো কিলোমিটার। তাহলে ইজ ইকুয়াল টু 1.056 কিলোমিটার। মানে শর্টকাট দিয়ে করলে কিন্তু আপনার খুব বেশি টাইম লাগবে, বিষয়টা এরকম না। যদি আপনি এমসিকিউ পরীক্ষায় এসেই পড়ে, আপনি খালি পরিধি দুইটা বের করে তাড়াতাড়ি শর্টকাটে করার জন্য এই মানে দ্রুত করার জন্য এই শর্টকাটটা ব্যবহার করবেন।
ক্লিয়ার বিষয়টা? কিসের নেট সমস্যা? নেটওয়ার্ক কি সমস্যা? অন্যদের কি অবস্থা? নেটওয়ার্ক সমস্যা কি আসলেই? আচ্ছা, এবার আমরা চলে যাচ্ছি পরবর্তী কোশ্চেন। দেখেন, শর্তযুক্ত লসাগু অঙ্ক। এটা হচ্ছে লসাগুর গসাগুর মধ্যে যে যতগুলো ইম্পর্টেন্ট টাইপ আছে তার মধ্যে একটা শর্তযুক্ত লসাগু অঙ্ক। আচ্ছা, শর্তযুক্ত লসাগু অঙ্ক কি আগে বোঝেন যে এটার নাম শর্তযুক্ত লসাগু অঙ্ক কেন? এত মশা হয়েছে। আচ্ছা, এটার নাম শর্তযুক্ত লসাগু অঙ্ক কেন? মানে এই অঙ্কে আপনাকে একটা শর্ত, মানে একটা কন্ডিশন জুড়ে দিবে। একটা কন্ডিশন জুড়ে দিবে। সেই কন্ডিশনটা কি আমি বলবো, সমস্যা নাই। অঙ্ক করার সময় আমি বলে দিব যে কন্ডিশনটা কি, কন্ডিশন জুড়ে দিবে। হ্যাঁ, মানে বিষয়টা হচ্ছে, এবং শর্তযুক্ত লসাগু অঙ্ক করার সময় কিছু নিয়ম ফলো করতে হবে। যদিও আপনি অঙ্ক করার সময় এমনি বুঝে যাবেন যে এই নিয়মটা আপনাকে ফলো করতে হবে। হ্যাঁ, আচ্ছা আচ্ছা, এখন দেখেন শর্তযুক্ত লসাগু অঙ্কের ক্ষেত্রে এখানে কি বলছে? শর্তযুক্ত লসাগু সম্পর্কিত গাণিতিক সমস্যা সমাধান করার জন্য প্রথমে লসাগু করতে হবে। এগুলা কিছুই মুখস্থ করা লাগবে না, এটা জাস্ট নিয়ম আমি বলে দিচ্ছি। বাট রিয়েলি এটা মুখস্থ করতে হবে না, আপনি এমনি বুঝবেন যে আগে আমাকে লসাগু করতে হবে, তারপরে অঙ্ক সলভ করতে হবে। কথা কি বুঝছেন? শর্তযুক্ত লসাগু অঙ্কের ক্ষেত্রে আপনাকে প্রথমে লসাগু করতে হবে, পরে শর্ত পূরণ। মানে আপনাকে একটা কন্ডিশন ফিল আপ করতে হবে, যে কন্ডিশনটা ফিল আপ করার আগে আপনাকে লসাগু করতে হবে, লসাগু করার পরে আপনাকে কন্ডিশনটা ফিল আপ করতে হবে। ঠিক আছে? শর্ত পূরণের ক্ষেত্রে, মানে শর্ত যখন পূরণ করতে যাবেন, মানে লসাগু করার পরে যখন অঙ্কটার শর্ত পূরণ করতে যাবেন, সেখানে আবার দুইটা কন্ডিশন। শর্ত পূরণের ক্ষেত্রে ভাগশেষ বিয়োগ করতে হয়, ভাজক এবং ভাগশেষের পার্থক্য যোগ করতে হয়। ভেরি ভেরি ইম্পর্টেন্ট পয়েন্ট। এই দুইটা পয়েন্ট অনেকে বোঝে না, আমি বুঝাই দেব, মনে থাকলেও হবে, সমস্যা নেই। শর্ত পূরণের ক্ষেত্রে ভাগশেষ করতে হবে বিয়োগ, আর ভাজক এবং ভাগশেষের পার্থক্য যোগ করতে হয়। এই পয়েন্টটা আবার একটু বেশি, মানে কম বোঝে, একটু বেশি কম বোঝে আর কি। এই পয়েন্টটা যে ভাজক এবং ভাগশেষের পার্থক্য যোগ করতে হয়। শর্ত পূরণের ক্ষেত্রে ভাগশেষ বিয়োগ করতে হবে, আর ভাজক এবং ভাগশেষের পার্থক্য যোগ করতে হবে। তার মানে বিয়োগ করার সময় আপনাকে ভাগশেষ বিয়োগ করতে হবে, আর যোগ করার সময় ভাজক এবং ভাগশেষের পার্থক্য যোগ করতে হবে। কথা কি বুঝছেন? আপাতত মাথায় রাখেন এই শর্তযুক্ত লসাগু অঙ্ক। শর্তযুক্ত লসাগু অঙ্ক কোনগুলো? যেখানে আপনাকে বলবে যে 5 অঙ্ক বিশিষ্ট বৃহত্তম সংখ্যা থেকে কোন ক্ষুদ্রতম সংখ্যা বিয়োগ করলে বিয়োগফল 8, 10, 15, 20 দ্বারা বিভাজ্য হবে। মানে এতক্ষণ পর্যন্ত আপনাকে বলছিল সর্বনিম্ন সংখ্যাটা, এখন সর্বনিম্ন না, আপনাকে একটা কন্ডিশন জুড়ে দিবে যে সংখ্যাটা হবে 5 অঙ্কের বৃহত্তম সংখ্যা বা 4 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা। এই যে একটা কন্ডিশন দিয়ে দিল না, যে কোনো সংখ্যা নিয়ে কাজ করা যাবে না, অবশ্যই সেটা হতে হবে 5 অঙ্কের, 4 অঙ্কের। এটাই কন্ডিশন বা শর্ত। তাহলে এই শর্তযুক্ত লসাগু অঙ্কের ক্ষেত্রে প্রথমে আপনাকে লসাগু করতে হবে, আর লসাগু করার পরে এসে কন্ডিশন ফিল আপ করতে হবে। কন্ডিশন ফিল আপ করার আবার দুইটা কন্ডিশন, ভাগশেষ করতে হবে বিয়োগ, আর ভাজক আর ভাগশেষের পার্থক্য করতে হবে যোগ। অঙ্ক করাতে করাতে এই জিনিসটা আপনার আর জীবনে মনে রাখতে হবে না, এমনি বুঝে যাবেন। আমি গাণিতিক সমস্যায় চলে যাচ্ছি। দেখেন, এখানে প্রথম অঙ্কটা দিছে, আপনি আগে বোঝেন যে এই অঙ্কটার নাম শর্তযুক্ত লসাগু অঙ্ক কেন হয়েছে। এটার নাম শর্তযুক্ত লসাগু অঙ্ক কারণ এখানে বলছে 5 অঙ্ক বিশিষ্ট বৃহত্তম সংখ্যা হতে। তার মানে আপনি এখানে যে কোনো সংখ্যা নিয়ে কাজ করতে পারবেন না, আপনাকে 5 অঙ্কের বৃহত্তম সংখ্যাটা নিয়ে কাজ করতে হবে। 5 অঙ্কের বৃহত্তম সংখ্যাটা নিয়ে কাজ করতে হবে। কথা কি বুঝছেন? 5 অঙ্কের বৃহত্তম সংখ্যা নিয়ে কাজ করতে হবে, এটা কি কন্ডিশন না? আপনাকে একটা শর্ত জুড়ে দেয়নি? শর্ত জুড়ে দিচ্ছে যে সংখ্যাটা অবশ্যই, আপনি যে সংখ্যা নিয়ে কাজ করবেন সেটা হবে অবশ্যই 5 অঙ্কের বৃহত্তম সংখ্যা। দিস ইজ দ্য কন্ডিশন। শর্তযুক্ত লসাগু অঙ্ক কেন বলছি দেখেন এবার। 5 অঙ্ক বিশিষ্ট বৃহত্তম সংখ্যা হতে কোন ক্ষুদ্রতম সংখ্যা বিয়োগ করলে বিয়োগফল 8, 10, 12, 15, 20 দ্বারা নিঃশেষে বিভাজ্য হবে। সবাই একটু তাকাবেন। তার মানে হলো 5 অঙ্ক বিশিষ্ট বৃহত্তম সংখ্যাকে, এদিকে তাকান, 5 অঙ্ক বিশিষ্ট বৃহত্তম সংখ্যা হচ্ছে 5টা 9।
তার মানে সরাসরি বলছে না যে 99,999 থেকে কোন ক্ষুদ্রতম সংখ্যা বিয়োগ করলে বিয়োগ ফল এত 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 দ্বারা নিঃশেষে বিভাজ্য হবে। সবাই মনোযোগ দিয়েন, এই টাইপটা কিন্তু ভাইয়া এদিকে তাকান প্লিজ, এই টাইপটা কিন্তু একটু মানে আপনার থিঙ্কিং লেভেলটা একটু হাই হতে হবে এই টাইপটা ভালোভাবে রপ্ত করতে হলে। এই জন্য বলছি বারে বারে মনোযোগ দিতে, কথা কি বুঝছেন? তাহলে এই 5 অঙ্ক বিশিষ্ট বৃহত্তম সংখ্যা এইটা, এখান থেকে এদিকে তাকান, এখান থেকে মিনিমাম কতটুকু বিয়োগ করলে, এখান থেকে কিছু একটা বিয়োগ হবে, সেই মিনিমাম কতটুকু বিয়োগ করলে যে বিয়োগ ফলটা আসবে সেই বিয়োগ ফল এইগুলো দ্বারা নিঃশেষে বিভাজ্য হবে। সবাই তাকান। এখন প্রথম কাজ হলো আমার এইগুলোর লসাগু বের করতে হবে। কেন এইগুলোর লসাগু বের করবো? এদিকে তাকান প্লিজ, এদিকে তাকান। আমাকে এইগুলোর লসাগু বের করতে হবে। কেন লসাগু বের করতে হবে? কারণ যে সংখ্যা এইগুলো দ্বারা বিভাজ্য সেই সংখ্যা এদের লসাগু দ্বারাও বিভাজ্য, রাইট? তার মানে আমি এইগুলো দ্বারা ভাগ করলে, এতগুলো দ্বারা ভাগ করা তো সম্ভব না, কিন্তু এদের লসাগু বেরোবে একটা নির্দিষ্ট সংখ্যা। তার মানে এইগুলো দ্বারা ভাগ করা যা বোঝায় এদের লসাগু দ্বারা ভাগ করা তাই বোঝায়। কারণ যে সংখ্যা এইগুলো দ্বারা বিভাজ্য সেই সংখ্যা এদের লসাগু দ্বারাও নিঃশেষে বিভাজ্য। তাই আমাদের কাজ হলো প্রথমে এইগুলোর লসাগু বের করা। কেন? কারণ অঙ্কে বলছে যে 5 অঙ্ক বিশিষ্ট কোন একটা বৃহত্তম সংখ্যা থেকে কতটুকু বিয়োগ করলে যে বিয়োগ ফলটা আসবে সেই বিয়োগ ফল এইগুলো দ্বারা নিঃশেষে বিভাজ্য হবে। তাহলে এইগুলো দ্বারা নিঃশেষে বিভাজ্য হওয়া যা বোঝায় এদের লসাগু দ্বারা নিঃশেষে বিভাজ্য হওয়া তাই বোঝায়। তাই আমরা প্রথমে এইগুলো দ্বারা ভাগ না করে এদের লসাগু দ্বারা ভাগ করব। কথা কি বুঝাইতে পারছি? কথা কি বুঝাইতে পারছি? তার মানে প্রথমে লিখতে হবে যে সংখ্যা 8, 10, 12, 15, 20 দ্বারা নিঃশেষে বিভাজ্য সেই সংখ্যা এদের লসাগু দ্বারাও নিঃশেষে বিভাজ্য। তাই আমরা প্রথমে কি বের করব? লসাগু বের করব। কাদের? এদের লসাগু বের করব। আমি কি বুঝাইতে পারছি? মানে সোজা কথা, এইগুলো দ্বারা ভাগ করলে যা বোঝায় এদের লসাগু দ্বারা ভাগ করলে তাই বোঝায়। এই জন্য আমরা এদের লসাগু বের করতেছি। অনেকে বলে ভাই এখানে লসাগু কেন বের করতেছেন? কারণ আমাকে যে এইগুলো দ্বারা ভাগ করে বিভাজ্য হবে এমন বলছে যে এইগুলো দ্বারা বিভাজ্য হতে হবে। তাহলে এইগুলো দ্বারা বিভাজ্য হওয়া মানে তো এদের লসাগু দ্বারাও বিভাজ্য হওয়া। তাহলে এতগুলো সংখ্যা দিয়ে ভাগ করে দেখা সহজ নাকি একটা সংখ্যা দিয়ে ভাগ করে দেখা সহজ? একটা সংখ্যা দিয়ে ভাগ করে দেখা সহজ। তাই আমরা এদের লসাগু বের করব। কথা কি বুঝছেন? তাহলে প্রথম কাজ হচ্ছে 8, 10, 12, 15 ও 20 এর লসাগু। দেখেন আগে বোঝেন, আমি খুবই সিম্পলি বুঝাই দেবো, টেনশন করেন না, একটু সময় দেন। 8, 10, 12, 15 ও 20 এর লসাগু। লসাগু বের করবো। তাহলে 8, 10, 12, 15, 20। প্রথমে 2 দিয়ে ভাগ যায়, এটা যাবে 4 বার, এটা 5, এটা 6, 15-এর মধ্যে যায় না, এটা 10। আবার 2 দিয়ে যাবে 2 বার, 5, 3 বার, 15, 5। এইবার যাবে হচ্ছে 5 দিয়ে, 2, 1, 3, 3, 1। এবার যাবে হচ্ছে 3 দিয়ে, 2, 1, 1, 1। আচ্ছা, এবার লসাগু 2 দুগুণি 4, 4 5 20, 3 20 60, 60 দুগুণি 120। তাহলে অতএব লসাগু, লসাগু কত? 120। লসাগু 120। তার মানে হচ্ছে যে সংখ্যা এইগুলো দ্বারা বিভাজ্য সেই সংখ্যা 120 দ্বারাও নিঃশেষে বিভাজ্য। তাই আমরা এইগুলো দিয়ে ভাগ না করে 120 দিয়ে ভাগ করব। কারণ এইগুলো দিয়ে ভাগ করা যা বোঝায় 120 দিয়ে ভাগ করা সেম জিনিস বোঝায়। তাহলে এতগুলো জিনিস দিয়ে ভাগ না করে শুধু 120 দিয়ে ভাগ করে দেখা কি সহজ না? সহজ না? ইয়েস, সহজ। আচ্ছা, এখন তাহলে আমরা কি করব? 120 দিয়ে ভাগ করব। তার মানে আসলে কেন আমরা লসাগু বের করতেছি? কারণ তার মানে অঙ্কটাকে যদি আমি এইভাবে বলি, দেখেন যে 5 অঙ্ক বিশিষ্ট বৃহত্তম সংখ্যা হতে কোন ক্ষুদ্রতম সংখ্যা বিয়োগ করলে বিয়োগ ফল 120 দ্বারা নিঃশেষে বিভাজ্য হবে। একই কথা, একই অঙ্ক। কারণ এইগুলো দ্বারা বিভাজ্য হবে এটা না বলে যদি বলে 120 দ্বারা বিভাজ্য হবে, সেম কথা। কারণ এতগুলো দ্বারা ভাগ করে দেখাচ্ছে, এদের লসাগু দিয়ে ভাগ করে দেখাটা সহজ। এই জন্য আমরা কি করব? এদের লসাগু বের করলাম। এইবার আমরা এই 120, এদের লসাগু 120 না, এই 120 দিয়ে এখন কোন সংখ্যাকে ভাগ করতে বলছে? 5 অঙ্ক বিশিষ্ট বৃহত্তম সংখ্যা। তাই আমরা এখন 5 অঙ্কের বৃহত্তম সংখ্যা লিখব। লেখেন 5 অঙ্কের বৃহত্তম সংখ্যা ইজ ইকুয়াল টু 5টা 9। এই 5টা 9কে এখন আমি ভাগ করব। শোনেন, এই 5টা 9কে কেন কি দিয়ে ভাগ করব? এই লসাগু 120 দিয়ে ভাগ করব। কেন ভাগ করতেছি জানেন? কেন ভাগ করতেছি? কারণ
5 অঙ্ক বিশিষ্ট এই বৃহত্তম সংখ্যা থেকে কোন ক্ষুদ্রতম সংখ্যা বিয়োগ করলে, মানে এই জায়গা থেকে কতটুক বিয়োগ করলে যে বিয়োগফলটা আসবে সেই বিয়োগফলটা এইগুলো দিয়ে ভাগ যাবে, মানে 120 দিয়ে ভাগ যাবে। তাহলে আমাকে তো জানতে হবে যে তাহলে এখান থেকে কতটুক বিয়োগ করব সেটা জানতে হলে তো আমাকে জানতে হবে যে এই জিনিসটা মানে 120 দিয়ে কেন ভাগ যায় না, কার জন্য ভাগ যায় না, মানে এই জিনিসটা যে 120 দিয়ে ভাগ যায় না এর জন্য দায়ী কে সেটুক জানতে হবে। তাই আমরা 120 দিয়ে ভাগ করতেছি। সবাই তাকান, 120 কয় ডিজিট? 3 ডিজিটের না, তাই আমাকে 3 ডিজিট নিয়ে কাজ করতে হবে। 999। এখন অনেকে ভাগ করতে পারবে না। আপনি এখানে 120 চিন্তা না করে 12 চিন্তা করেন, 12 পরে একটা 0 বসায় দিবেন, আর এখানে 999 না চিন্তা করে 99 চিন্তা করেন। বুঝেন? তাহলে এই 12কে যদি 8 দিয়ে গুণ করা হয়, 8 12 96, তারপরে একটা শূন্য বসে হয়ে যাবে 960। তো এটা হলো 999, এটা 960। আমি কি বুঝাইতে পারছি? তার মানে আমরা কত দিয়ে গুণ করব? 8 দিয়ে গুণ করব। কত দিয়ে? 8 দিয়ে। তার মানে 8 বার যাবে, 8 12 96 আর একটা শূন্য। তাহলে এখানে থাকলো 9, এখানে থাকলো হচ্ছে এই যে 6 থেকে 9 গেলে থাকলো 3। এবার একটা 9 কেটে নিয়ে আসলাম। এইবার আপনি 39 চিন্তা করেন, 39 আর এখানে 12, 12কে 3 দিয়ে গুণ করলে 3 12 হয় 36, 39 এর কাছে 36, তাই 3 বার। তাহলে 3 12 36 আর একটা শূন্য বসে যাবে 360, থাকলো 9, এখানে থাকলো 3। এই 9 কেটে আনলাম, আবার যাবে 3 বার, 3 12 36, 360, থাকলো কত? 9 3। এবার তাকান এদিকে, এই যে 5 অঙ্কের বৃহত্তম সংখ্যা বা 5টা 9, এই জিনিসটা 120 দিয়ে ভাগ যায় না। 120 দিয়ে ভাগ যায় না মানে এইগুলো দিয়ে ভাগ যায় না। এর জন্য দায়ী কে? এই যে 5 অঙ্কের বৃহত্তম সংখ্যা যে 120 বা এইগুলো দিয়ে বিভাজ্য নয়, এর জন্য দায়ী হলো 39। এই যে ভাগশেষ 39 আসছে, তার মানে কি? তার মানে হলো এখানে 39 বেশি ছিল। তার মানে এই জায়গাতে যদি 39 কম থাকতো, মানে এখানে যদি 39 কম থাকতো, তাহলে যে ফলাফলটা আসতো সেটা নিশ্চয়ই 120 দিয়ে ভাগ চলে যেত, মানে এইগুলো দিয়ে ভাগ চলে যেত। তাহলে অঙ্কে বলছে যে এই 5 অঙ্কের বৃহত্তম সংখ্যা থেকে কতটুকু বিয়োগ করলে, কত অংশটুকু বিয়োগ করলে, বিয়োগ করার পরে যে ফলাফল আসবে সেই ফলাফল এইগুলো দ্বারা বিভাজ্য হবে, মানে 120 দ্বারা বিভাজ্য হবে। তাহলে আমি দেখতে পাচ্ছি যে এইটা 120 দ্বারা ভাগ যায় না, এর জন্য দায়ী হলো এই 39। তার মানে এই 5 অঙ্কের বৃহত্তম সংখ্যা থেকে যদি 39 বিয়োগ করে দেই, বিয়োগ করার পরে যে ফলাফলটা আসবে সেই ফলাফল অবশ্যই 120 দ্বারা বিভাজ্য, মানে এগুলো দ্বারা বিভাজ্য। তার মানে কতটুকু বিয়োগ করতে হবে? অঙ্কে কিন্তু বলছে কত বিয়োগ করতে হবে, কোন ক্ষুদ্রতম সংখ্যা বিয়োগ করতে হবে, মানে কতটুকু বিয়োগ করতে হবে সেটা বের করতে বলছে। তার মানে আমাদের 39 বিয়োগ করতে হবে। এই অঙ্কের উত্তর হচ্ছে 39। এই অঙ্কের উত্তর হচ্ছে 39। হ্যাঁ 39। তাহলে উত্তর হচ্ছে 39। অতএব 39 বিয়োগ করতে হবে। তার মানে সহজ হিসাব, এই টাইপের প্রশ্ন আসলে আপনার প্রথম কাজ হচ্ছে এগুলো লসাগু বের করা। লসাগু বের করে এই প্রথমে যে সংখ্যার কথা বলছে সেই সংখ্যাকে ওই লসাগু দিয়ে ভাগ করে অ্যানালাইসিস করে বের করতে হবে যে আসলে কতটুকু বিয়োগ করতে হবে। ক্লিয়ার বিষয়টা? আশা করি বুঝছেন। তার মানে উত্তর কত? উত্তর হচ্ছে 39 বিয়োগ করতে হবে। তাহলে 39 বিয়োগ করতে হবে। তার মানে হচ্ছে সহজ কথা, 5 অঙ্কের বৃহত্তম সংখ্যা থেকে যদি 39 বিয়োগ করি, বিয়োগ করার পরে যে ফলাফল আসবে সেই ফলাফল অবশ্যই 120 দ্বারা বিভাজ্য। আর 120 দ্বারা বিভাজ্য মানে এইগুলো দ্বারা বিভাজ্য। তাহলে এইগুলো দ্বারা বিভাজ্যতা টেস্ট না করে এদের লসাগু দ্বারা বিভাজ্যতা টেস্ট করা সহজ, তাই প্রথমে এদের লসাগু বের করছি। আশা করি বুঝছেন। ক্লিয়ার হয়েছে বিষয়টা? ওকে, আচ্ছা এখন এটাকে ক্লিয়ার হয়েছে? এটাকে ক্লিয়ার হয়েছে? তাহলে ওই যে দেখেন শর্তযুক্ত লসাগু অঙ্কের ক্ষেত্রে কি বলছিলাম, শর্ত কি ছিল? প্রথমে লসাগু করতে হবে। দেখেন প্রথমে লসাগু, এই যে এখন বোঝেন, প্রথমে লসাগু আমি আরেকবার দেখা দিচ্ছি। কি বলছিলাম? শর্তযুক্ত লসাগু অঙ্কের ক্ষেত্রে প্রথম কাজ হচ্ছে প্রথমে লসাগু করতে হবে। এই যে প্রথমে লসাগু করতে হবে, আমরা প্রথমে লসাগু করছিলাম। লসাগু করে শর্ত পূরণ যখন করতে যাচ্ছি তখন বলছিলাম ভাগশেষ বিয়োগ করতে হয়। এই যে দেখেন ভাগশেষ বিয়োগ করতে হয়। আমরা কিন্তু অঙ্কে কত বিয়োগ করতে হবে, অঙ্কে বলছিল কত বিয়োগ করতে হবে, কোন ক্ষুদ্রতম সংখ্যা বিয়োগ করতে হবে। তাহলে বিয়োগ করার সময় এই যে ভাগশেষ বিয়োগ করছি না, এটা কি ভাগশেষ না? এই যে 39 কি এখানে ভাগশেষ না? এই ভাগশেষ বিয়োগ করতে হয়, এই কথা বলছে। তো 39কে ক্ষুদ্রতম কেন বলে? 39-এর চেয়ে আরো এখানে, আচ্ছা বুঝছি আপনার প্রশ্ন। উনি প্রশ্ন হচ্ছে 39 কেন ক্ষুদ্রতম সংখ্যা, মানে এখান থেকে মিনিমাম কতটুক বিয়োগ করলে, এই এখান থেকে মিনিমাম কতটুক বিয়োগ করলে যে বিয়োগফল আসবে সেই বিয়োগফল 120 দ্বারা বিভাজ্য, সেই মিনিমাম সংখ্যা হলো 39। 39-এর চেয়ে আরো, যেমন 159। এদিকে তাকান, একদিকে
159 এখান থেকে যদি এই 5টা 9 থেকে যদি আমি 159 বিয়োগ করি, তাও যে ফলাফল আসবে সেই ফলাফল 120 দ্বারা বিভাজ্য। তাহলে 159 কি মিনিমাম? না, মিনিমাম 39 বিয়োগ করতে হবে। এর চেয়ে আরো অনেক সংখ্যা আছে যা বিয়োগ করলেও বিয়োগফল 120 দ্বারা বিভাজ্য হবে, কিন্তু মিনিমাম 39। কথাটা কি বোঝা গেছে? আমার কথা কি বুঝছেন যে মিনিমাম কেন 39? কেন মিনিমাম? মানে এখান থেকে 39 এর চেয়ে কম বিয়োগ করলে হবে না, মিনিমাম 39 বিয়োগ করতে হবে। বাট 39 এর চেয়ে যদি একটু অনেক বেশিও বিয়োগ করা যাবে, বিয়োগ করলে যে ফলাফল আসবে সেই ফলাফল 120 দ্বারা বিভাজ্য হবে। মানে যেমন 159, বুঝছেন কি বিষয়টা? মানে 39 এর চেয়ে কম বিয়োগ করলে এই ঘটনা ঘটবে না, 39 হলো মিনিমাম। কিন্তু 39 এর চেয়ে বেশি যদি বিয়োগ করেন এখান থেকে তাও হবে, কিন্তু মিনিমাম 39। ঠিক আছে? আচ্ছা, এবার যাচ্ছি পরবর্তী প্রশ্নে। খুবই সিম্পল। আমি মানে এত তো আপনি আর দেখাবেন না, পরীক্ষা হলে আপনি খালি অঙ্ক সলভ করবেন। আচ্ছা, তাই বলে 159 কই পাইলাম? আমি দেখালাম 159 কই পাইলাম। এই যে 39 আর এই যে 120 যোগ করেন, তাই হয় 159। 120, এই যে 120 আছে না এখানে, ওই 120 এর সাথে 39 যোগ করেন, এই হয় 159। এই 159 যদি এখান থেকে বিয়োগ করেন, তাও মানে 120 দ্বারা বিভাজ্য হবে। কথা কি বুঝছেন? 159 কই পাইলাম? আচ্ছা, 5 অঙ্ক বিশিষ্ট বৃহত্তম সংখ্যার সাথে কোন ক্ষুদ্রতম সংখ্যা যোগ করলে? এবার বলছে 5 অঙ্ক বিশিষ্ট বৃহত্তম সংখ্যার সাথে, সবাই তাকান, 5 অঙ্ক বিশিষ্ট বৃহত্তম সংখ্যার সাথে কোন ক্ষুদ্রতম সংখ্যা যোগ করলে, এবার যোগ করতে বলছে। ওকে ফাইন। 5 অঙ্ক বিশিষ্ট বৃহত্তম সংখ্যার সাথে কোন ক্ষুদ্রতম সংখ্যা যোগ করলে, যোগ করার পরে যে ফলাফল আসবে সেই ফলাফল 8, 10, 12, 15, 20 দ্বারা নিঃশেষে বিভাজ্য হবে। তাহলে 8, 10, 12, 15, 20 দ্বারা নিঃশেষে বিভাজ্য হওয়া যা বোঝায়, এদের লসাগু দ্বারা বিভাজ্য হওয়া তাই বোঝায়। তাইলে আমরা প্রথমে কি করব? যে সংখ্যা 8, 10, 12, 15, 20 দ্বারা বিভাজ্য, সেই সংখ্যা এদের লসাগু দ্বারাও নিঃশেষে বিভাজ্য। তাই আমরা 8, 10, 12, 15, 20 দ্বারা বিভাজ্যের কথা বলছে, এই জন্য আমরা এদের লসাগু বের করব। কেন? মানে এইগুলো দিয়ে ভাগ করে দেখা যা বোঝায়, এদের লসাগু দিয়ে ভাগ করা তাই বোঝায়। তাহলে এতগুলো সংখ্যা দিয়ে ভাগ করা তো কঠিন, তাই প্রথম কাজ হলো এদের লসাগু বের করা। কথা কি বুঝছেন? তাহলে এখন প্রশ্ন হচ্ছে, আমাদের কাজ হলো এদের লসাগু বের করবো। 8, 10, 12, 15 লসাগু আমরা তো জানি, আগের অঙ্কে বের করে রাখছি। 8, 10, 12, 15 ও 20 এর লসাগু কত? 120। এই 120 দিয়ে এখন আমাকে 5 অঙ্কের বৃহত্তম সংখ্যাকে ভাগ করতে হবে। দেখতে হবে যে 5 অঙ্কের বৃহত্তম সংখ্যাটা যে 120 দ্বারা ভাগ যায় না, এর জন্য দায়ী কে? তাহলে 5 অঙ্কের বৃহত্তম সংখ্যা 5টা নয়, এই যে সেটা নিলাম। একে আমরা কি করব? লসাগু 120 দিয়ে ভাগ করব। এই যে 999 এর মধ্যে এটা 8 বার যাবে, 8 12 তে 96, 8 12 তে 96 আর একটা শূন্য 960। এই যে 8 12 তে 96 আর একটা শূন্যের জন্য 960। তাহলে এখানে 9, এখানে 3, এই 9 আনলো। এবার 3 12 তে 36 আর একটা শূন্য 360, 3 12 তে 36, 360, 9 একটা 3, আবার 3 12 তে 36, 360, থাকলো 9, 3। এবার তাকান এদিকে। এখন প্রশ্ন হচ্ছে, এই যে 5 অঙ্কের বৃহত্তম সংখ্যা 5টা নয়, এই 5টা নয় 120 দ্বারা বিভাজ্য নয়, এর জন্য দায়ী কে? 39। এর জন্য দায়ী 39। তাহলে এই 5টা 9 থেকে যদি আমি 39 বিয়োগ করে দেই, তাহলে যে ফলাফল আসবে সেই ফলাফল এইগুলো দ্বারা বিভাজ্য, মানে 120 দ্বারা বিভাজ্য, রাইট? কিন্তু এই অঙ্কে বলছে যোগ করতে হবে। কত যোগ করতে হবে? কোন ক্ষুদ্রতম সংখ্যা যোগ করতে হবে? আগের অঙ্কে বলছিল বিয়োগ করতে হবে, আর বিয়োগ করছিলাম কত? 39 বিয়োগ করে দিছিলাম। বাট ভাইয়া, যোগ করার সময় এই ভাগশেষ যোগ করতে হয় না, যোগ করার সময় এই ভাজক আর এই ভাগশেষের পার্থক্য যোগ করতে হয়। এই যে দেখেন, এই যে কন্ডিশনে বলছিলাম, শর্ত পূরণের ক্ষেত্রে ভাগশেষ বিয়োগ করতে হয়, যেটা হলো 51 নম্বর অঙ্ক। 51 কত? 51 নম্বর অঙ্ক, ইয়েস। আর 52 নম্বর অঙ্কে বলছে কত যোগ করতে হবে, আর যোগ করার সময় হচ্ছে ভাজক ও ভাগশেষের পার্থক্য যোগ করতে হয়। তবে যোগ করার সময় ভাজক এবং ভাগশেষের পার্থক্য যোগ করতে হয়। কথা কি বুঝছেন? তার মানে আমাকে এখন ভাজক এবং ভাগশেষের পার্থক্য যোগ করতে হবে। তাহলে ভাজক হলো 120 আর ভাগশেষ কত? ভাগশেষ হচ্ছে 39। তার মানে ভাজক এবং ভাগশেষের পার্থক্য মানে 120 আর 39 এর পার্থক্য যোগ করতে হবে। তাহলে অতএব যোগ করতে হবে। অতএব যোগ করতে হবে 120 মাইনাস 39। 9 থেকে 10 গেলে 1, হাতে 1, 3 আর 1 4, 4 থেকে 12 গেলে 8, হাতে 1, 1 1 0, 81। তার মানে 81 যোগ করতে হবে, 81 যোগ করতে হবে, 81 যোগ করতে হবে, 81 যোগ করতে হবে।
কথা কি বুঝছেন? তার মানে সহজ কথা, আমি 5 অঙ্কের বৃহত্তম যে সংখ্যা এই যে 5টা 9, এই 5টা 9 এর সাথে যদি আমি 81 যোগ করি, 81 যোগ করার পরে যে ফলাফল আসবে সেই ফলাফল এইগুলো দ্বারা বিভাজ্য হয়, মানে 120 দ্বারা বিভাজ্য হয়। কথা কি বুঝছেন? এই 5 অঙ্কের বৃহত্তম সংখ্যা 5টা 9 থেকে যদি আমি 39 বিয়োগ করি, তাহলে যে ফলাফল আসবে সেই ফলাফলও এইগুলো দ্বারা বিভাজ্য হবে, মানে 120 দ্বারা বিভাজ্য হবে। তার মানে এখান থেকে কিছু বিয়োগ করলেও যে ফলাফল আসবে সেটা বিভাজ্য হবে, আবার এর সাথে কিছু যোগ করলেও যে ফলাফল আসবে সেইটাও বিভাজ্য হবে। কিন্তু প্রশ্ন হচ্ছে এখান থেকে বিয়োগ করার সময় ভাগশেষ বিয়োগ করতে হয়, আর এর সাথে যোগ করার সময় ভাজক আর ভাগশেষের পার্থক্য যোগ করতে হয়। এইটুকু ডিফারেন্স, বুঝছেন কিনা বলেন? এখন এখানে একটা সমস্যা আছে। সমস্যাটা কি? ভাগশেষ যে বিয়োগ করতে হয় এটা বোঝে না এরকম লোক নাই। কারণ এইটা হলো 39 বেশি আছে, তাহলে এখান থেকে 39 বিয়োগ করে দেন, তাহলেই তো হবে, তাহলেই তো হয়ে যাবে। বাট যখন যোগ করছি, এদিকে তাকান প্লিজ, এদিকে তাকান, যখন যোগ করছি তখন ভাজক এবং ভাগশেষের পার্থক্য যোগ করছি। এই দেখেন, ভাজক এবং ভাগশেষের যে পার্থক্য আসছে না, সেই পার্থক্য যোগ করতে হয়। অনেকে এটা বোঝে না যে ভাই বিয়োগ করার সময় এই ভাগশেষ 39 এটা এক্সট্রা আছে, তাহলে এটুকু বিয়োগ করলে হয়ে যাচ্ছে। বাট যোগ করার সময় কেন ভাজক আর ভাগশেষের পার্থক্য যোগ করতে হয়? এদিকে তাকাবেন, এবার তাকান প্লিজ, ঠিক আছে? ভাজক এবং ভাগশেষের পার্থক্য কেন যোগ করতে হয়, সবাই মনোযোগ দিয়েন। বিষয়টা হচ্ছে ভাজক এবং ভাগশেষের পার্থক্য যোগ করার কারণটা আমরা একটু বুঝবো। এদিকে তাকান, মানে যোগ করার সময় কেন ভাজক আর ভাগশেষের পার্থক্য যোগ করতে হয়, এটা অনেকে বোঝে না। এটা আমার নিজেরই প্রবলেম ছিল একটা সময়, এই জন্য কিন্তু আমি এত বারে বারে বলছি। হ্যাঁ, এবার তাকান। আচ্ছা বলেন তো, এদিকে তাকান, এদিকে বলেন তো, মনে করেন যে 30 একটা সংখ্যা, এই 30 কি 15 দ্বারা বিভাজ্য? এদিকে তাকান, এই 30 কি 15 দ্বারা বিভাজ্য? ইয়েস, 15 দ্বারা বিভাজ্য। এখন 30 এর পরবর্তী কোন সংখ্যা 15 দ্বারা বিভাজ্য কি করে পাবেন? 30 এর পরবর্তী 15 দ্বারা বিভাজ্য সংখ্যা কিভাবে পাবেন? মানে 30 কে আমি 15 দিয়ে ভাগ করতেছি, তাহলে 30 15 দিয়ে ভাগ যায় কয়বার? 2 বার। তাহলে 30 এর পরবর্তী কোন সংখ্যা 15 দ্বারা বিভাজ্য? তার মানে 30 এর পরে আরেকটা 15 দ্বারা বিভাজ্য সংখ্যা পেতে হবে কিভাবে? মানে এই 30 এর সাথে যতক্ষণ পর্যন্ত 15 অ্যাড না হবে ততক্ষণ পর্যন্ত 15 দ্বারা বিভাজ্য সংখ্যা পাওয়া যাবে না। তাহলে 30 এর সাথে 15 অ্যাড হয়ে হবে 45, তারপরে আবার 15 দ্বারা, মানে 45 15 দ্বারা বিভাজ্য হবে। এই 45 এর পরবর্তী কোন সংখ্যা 15 দ্বারা বিভাজ্য? এই 45 এর সাথে আবার 15 অ্যাড হবে, তারপরে 45 এর সাথে 15 অ্যাড হয়ে 60 হবে, তখন আবার ভাগ যাবে। তার মানে আমরা কোনো একটা সংখ্যাকে যেটা দিয়ে ভাগ করতেছি, কোন একটা সংখ্যা এটা দিয়ে ভাগ যাওয়ার পরে পরবর্তী কোন সংখ্যা আবার এটা দিয়ে ভাগ যাবে, যতক্ষণ পর্যন্ত এই সংখ্যার সাথে আরো এত যোগ না হবে ততক্ষণ পর্যন্ত এইটা দ্বারা বিভাজ্য সংখ্যা পাওয়া যাবে না। যেমন 60 কে আমি 15 দ্বারা ভাগ করছি, 4 বার যাচ্ছে, তাহলে 60 মানে 15 দিয়ে ভাগ, 60 এর পরবর্তী সংখ্যা 15 দিয়ে ভাগ যেতে হলে এই 60 এর সাথে আরো 15 অ্যাড হতে হবে, তারপরে 15 দ্বারা ভাগ যাবে। বুঝছেন? ইয়েস, এই কনসেপ্টটা এখানেই। এদিকে তাকান, এই 5টা 9 কে আমি 120 দিয়ে ভাগ করতেছি, এদিকে তাকান, 120 দিয়ে 5টা 9 ভাগ কতবার গেছে? 833 বার ভাগ গেছে, 833 বার, 833 বার ভাগ গেছে। তাইলে 834তম বার, মানে 120 দিয়ে 834তম বার যদি ভাগ যেতে হয়, তাহলে এই সংখ্যার সাথে আরো 120 যোগ হতে হবে। কেন? এই যে 120 দিয়ে ভাগ করতেছি, মানে কি 833 বার ভাগ গেছে, 120 দিয়ে এটা 833 বার ভাগ যাওয়ার পরে 39 বেঁচে আছে, মানে 39 আপনার হাতে আছে। তাহলে এই সংখ্যাটা 120 দিয়ে 834তম বার ভাগ যেতে হলে এই সংখ্যার সাথে আরো 120 অ্যাড হতে হবে, আরো 120, এখানে আরো 120 অ্যাড হতে হবে, মিনিমাম 120 অ্যাড হতে হবে, যোগ হতে হবে, তারপরে 834তম বার ভাগ যাবে। তার জন্য আমার হাতে কিন্তু 39 এক্সট্রা আছে, মানে 39 বাইসে আছে, মানে এর মধ্যে 39 আমার বেশি আছে, কিন্তু আমার এখানে লাগবে কত? মোট 120 লাগবে। তার মধ্যে 39 আছে, কিন্তু আমার এখানে অ্যাড হতে হবে 120। তাহলে 39 যদি থেকে থাকে, তাহলে এখানে 120 হতে আর কতটুক লাগে? তাহলে 120 লাগবে এখানে 120 অ্যাড হতে, তার মধ্যে 39 আছে, তাহলে আর ঘাটতি আছে কতটুক? তাহলে 120 থেকে 39 বাদ দিলেই তো পাওয়া যাবে যে আর কতটুক ঘাটতি আছে 120 হতে। আমার কথা মানে বুঝলেন না? বুঝছেন কি বিষয়টা? যে মানে আমরা এই দেখেন, এই যে ভাজক আর ভাগশেষের পার্থক্য যোগ করতে হয়। কেন? কারণ আমি যেটা দিয়ে ভাগ করতেছি 833 বার ভাগ গেছে,
তাহলে এই জিনিসটা 834তম বার ভাগ দিতে হলে এর সাথে এইটার সাথে আরো 120 অ্যাড হতে হবে। তার মধ্যে আমার তো 39 এক্সট্রা আছেই, তাহলে এখানে 120 হতে আর কতটুক লাগে? তাহলে 120 হতে হলে আর কতটুক লাগে? তাহলে 120 থেকে 39 আমার এক্সট্রা হাতে আছে, তাহলে আর লাগবে কতটুক 120 হতে? 120 থেকে 39 বাদ দিলেই তো পাচ্ছি যে আর কতটুক লাগবে। ঠিক আছে? হ্যাঁ, অনেকে এটা বোঝে না যে কেন মানে ভাজক এবং ভাগশেষের পার্থক্য কেন যোগ করতে হয়। কারণ ভাজক আর ভাগশেষের পার্থক্য কেন যোগ করতে হয় জানেন? কারণ এই জিনিসটা এটা দিয়ে ভাগ দিতে হলে মানে আপনার লাগবে আর এতটুক, তার মধ্যে এতটুক আছে, এই জিনিসটা মানে এখানে 120 অ্যাড হতে হবে, তার মধ্যে আমার 39 হাতে আছে, তাহলে আর কতটুক লাগে 120 হতে? তাহলে 120 থেকে 39 বাদ দেন, তাহলে এক্সট্রা লাগবে হচ্ছে আপনার 81। আচ্ছা ঠিক আছে, তাহলে এই জন্য আমি আবার বলছি বিয়োগ করার সময় হচ্ছে আপনাকে ভাগশেষ বিয়োগ করতে হবে, আর যোগ করার সময় এই যে ভাজক আর এই ভাগশেষের পার্থক্য যোগ করতে হবে। ক্লিয়ার? 52 পর আমি 53 নম্বর প্রশ্নে চলে যাচ্ছি। 53 নম্বর প্রশ্নে কি বলছে? আচ্ছা, 53 নম্বর প্রশ্নে বলছে যে 5 অঙ্ক বিশিষ্ট এই দেখেন এই 5 অঙ্ক বিশিষ্ট ক্ষুদ্রতম সংখ্যা হতে, এবার কিন্তু 5 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা বলছে, বৃহত্তম না, 5 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা। 5 অঙ্ক বিশিষ্ট ক্ষুদ্রতম সংখ্যা হতে কোন ক্ষুদ্রতম সংখ্যা বিয়োগ করলে বিয়োগফল 8, 10, 12, 15, 20 দ্বারা নিঃশেষে বিভাজ্য হবে? তা 8, 10, 12, 15, 20 দ্বারা নিঃশেষে বিভাজ্য হবে, তার মানে এই যে শর্তযুক্ত লসাগু অঙ্ক কেন? কারণ শর্ত দিয়ে দিচ্ছে যে 5 অঙ্কের সংখ্যা হতে হবে। তাহলে 5 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা, সেই ক্ষুদ্রতম সংখ্যা থেকে মিনিমাম কতটুক বিয়োগ করলে বিয়োগ করার পরে যে বিয়োগ ফল আসবে সেই বিয়োগ ফলটা 8, 10, 12, 15, 20 দ্বারা বিভাজ্য হবে। তাহলে এইগুলো দ্বারা বিভাজ্য হওয়া মানে এদের লসাগু দ্বারা বিভাজ্য হওয়া, তাই প্রথমে আমরা এদের লসাগু বের করে নিব। হ্যাঁ, তাইলে বুঝতেই পারছেন 8, 10, 12, 15 ও 20 এর লসাগু। ইজ ইকুয়াল টু 120, কারণ 120 আগেই বের করে রাখছি তো বারে বারে বের করছি না। এখন এখানে বলছে 5 অঙ্ক বিশিষ্ট ক্ষুদ্রতম সংখ্যা হতে, মানে আপনাকে এখন 5 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা নিতে হবে। 5 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা তো ভাইয়া 5 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা আছে 1 লিখে 4টা শূন্য, এই যে 5 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা। এইবার এই 5 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা থেকে কিছু একটা বিয়োগ যাবে, কতটুক বিয়োগ যাবে এই অঙ্কে সেটাই বের করতে বলছে। এখান থেকে কিছু একটা বিয়োগ যে বিয়োগ ফলটা আসবে সেই বিয়োগ ফল এগুলো দ্বারা বিভাজ্য হবে, এগুলো দ্বারা বিভাজ্য হবে মানে 120 দ্বারা বিভাজ্য হবে। তাহলে আমরা এখন কি করবো? এই 120 দিয়ে এইটাকে ভাগ করব, ভাগ করে দেখবো যে এই জিনিসটা যে ভাগ যায় না 120 দ্বারা, এর জন্য দায়ী কে? ওকে, তাহলে এই 1000 কে 1000 তো না 10,000 120 দিয়ে ভাগ করব। 120 দিয়ে কিন্তু 100-র মধ্যে যায় না, তাহলে 1000 নিয়ে চিন্তা করতে হবে। বুঝতেই পারতেছেন 8 বার গেলে 8 বার হতে 96, 960, 1000 এর কাছাকাছি, তাই আমরা 8 বার দিব। কয়বার? 8 বার। তাহলে 8 বার দিলে 8 বার হতে 96 আর একটা শূন্য 960, 0 4 এই শূন্য নিয়ে আসলাম। এবার 8 দিয়ে 12 দিয়ে 3 বার দিলে 3 বার হতে 36, 360, তার মানে 3 বার হতে 36, 360, 0 4। এইবার বলেন এই যে 5 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা এইটা যে 120 দ্বারা বিভাজ্য হয় না, এর জন্য দায়ী হলো 40। তার মানে এখানে 40 বেশি ছিল, এই জন্য 40 ভাগশেষ আসছে। তার মানে এখান থেকে যদি আমরা 40 বিয়োগ করে দেই তাহলে যে ফলাফল আসবে সেই ফলাফল এইটা দ্বারা বিভাজ্য, মানে এইগুলো দ্বারা বিভাজ্য। তার মানে কত বিয়োগ করতে হবে? 40 বিয়োগ করতে হবে। তাহলে এই অঙ্কের উত্তর হচ্ছে 40 বিয়োগ করতে হবে। এই অঙ্কের উত্তর 40 বিয়োগ করতে হবে। হ্যাঁ 10,000 40 বিয়োগ, খুবই সিম্পল। এখন যোগ করার কথা যদি বলে, এই যে যোগ করার কথা যদি বলে, একই প্রশ্ন, দুই ধরনের প্রশ্ন কিন্তু পরীক্ষা আসে, যোগ বিয়োগ দুইটাই আসে। যোগ করার কথা যদি বলে 5 অঙ্ক বিশিষ্ট ক্ষুদ্রতম সংখ্যার সাথে কোন ক্ষুদ্রতম সংখ্যা যোগ করলে মানে মিনিমাম কতটুকু যোগ করলে যোগ করার পরে যে ফলাফল আসবে সেই ফলাফল এইগুলো দ্বারা বিভাজ্য হবে, এইগুলো দ্বারা বিভাজ্য হবে মানে এদের লসাগু দ্বারা বিভাজ্য হবে, তাই তো? আচ্ছা, তাহলে এখন প্রশ্ন হচ্ছে তাহলে এদের লসাগু কত বেরিয়েছিল? 120। এদের লসাগু 120, আর 120 দিয়ে আমরা যখন 5 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা এটাকে ভাগ করছিলাম, এখানে আসছিল 83। আচ্ছা 83 একবারে না দিই, এটা ছিল 960,
0,4 শূন্য কেটে আনলে এখানে 3 360 শূন্য। এখন 40 এখানে এক্সট্রা আছে, তার মানে এখান থেকে 40 বিয়োগ করলে যে বিয়োগ ফল আসবে সেই বিয়োগ ফল বিভাজ্য হবে, কিন্তু অঙ্কে বলছে যোগ করার কথা, সুতরাং যোগ করতে হবে। আর আমরা জানি যোগ করার সময় ভাগশেষ যোগ করতে হয় না, যোগ করার সময় এই ভাজক আর ভাগশেষের পার্থক্য যোগ করতে হয়। তাহলে ভাজক হলো 120 আর ভাগশেষ হলো 40, তাহলে ভাজক এবং ভাগশেষের পার্থক্য আসতেছে 80, তার মানে আমাকে 80 যোগ করতে হবে। তাহলে যোগ করতে হবে 80, যোগ করতে হবে 80, যোগ করতে হবে 80, ঠিক আছে। আচ্ছা, হ্যাঁ, যোগ 80 করতে হবে, 80 যোগ করতে হবে আর বিয়োগ করতে বলে 40। খুবই সিম্পল না, যে ভাগশেষ বিয়োগ করতে হয় আর ভাজক এবং ভাগশেষের পার্থক্য কি যোগ করতে হয়, ভাজক এবং ভাগশেষের পার্থক্য যোগ করতে হয়, ঠিক আছে। এবার দেখেন পরবর্তী প্রশ্নে চলে যাচ্ছি আমি। পরবর্তী প্রশ্নে কি বলছে, পরবর্তী প্রশ্নে বলছে 5টা 9, এই যে 99,999 থেকে কোন ক্ষুদ্রতম সংখ্যা বিয়োগ করলে, কোন ক্ষুদ্রতম সংখ্যা বিয়োগ করলে বিয়োগফল 8, 10, 12, 15, 20 দ্বারা নিঃশেষে বিভাজ্য হবে। এই অঙ্কে বলছে না যে 5 অঙ্ক বিশিষ্ট বৃহত্তম সংখ্যা না বলে বলতেছে 5টা 9, সরাসরি 5 অঙ্কের বৃহত্তম সংখ্যা না বলে 5টা 9 বলছে, নো প্রবলেম। বলছে এখান থেকে কত বিয়োগ করলে বিয়োগফল এইগুলো দ্বারা বিভাজ্য হবে। তাহলে এখান থেকে কত বিয়োগ করলে বিয়োগফল এইগুলো দ্বারা বিভাজ্য হবে, তাহলে এইগুলো দ্বারা বিভাজ্য হওয়া মানে এদের লসাগু দ্বারা বিভাজ্য হওয়া। তাই প্রথমে এদের লসাগু বের করব, লসাগু 120, লসাগু 120, এটা আগের অঙ্কের সাথে সব মিল, তো এই জন্য আমি আর লসাগু বারে বারে বের করছি না, লসাগু 120। এখন এই 120 দিয়ে আমরা এই সংখ্যাকে ভাগ করব, দেখবো যে এই সংখ্যা যে এইগুলো দ্বারা ভাগ যায় না, মানে 120 দ্বারা ভাগ যায় না, তার জন্য দায়ী কে? কারণ এটা ভাগ যায় না, এর জন্য দায়ী কে না জানলে কি করে আমি এখান থেকে বিয়োগ করব, কথা কি বুঝছেন? তাই 5টা 9 120 দ্বারা ভাগ। এই 999 মধ্যে যে 12, 8 12 96, মানে 960 এর কাছাকাছি, বুঝছেন? 8 12 96, সরি 999 এর কাছাকাছি। 3 এই 9 নিয়ে আসলাম, 3 12 36, 360, 0,4 এই 9 নিয়ে আসলাম, আরে 9 3 9 3 এই 9 নিয়ে আসলাম, 3 12 36 মানে 360, 9 3, তার মানে হচ্ছে আমাকে 39 বিয়োগ করতে হবে। কত? 39 বিয়োগ করতে হবে, খুবই সিম্পল, 39 বিয়োগ করতে হবে। আর এই অঙ্কে যদি বলতো কত যোগ করতে হবে, তখন 120 - 39 মানে 81 যোগ করতে হবে। একই কথা, সেম 51 মতোই, একদম হুবহু 51। 51 তে বলা ছিল 5 অঙ্কের বৃহত্তম সংখ্যা থেকে সর্বনিম্ন কত বিয়োগ করলে বিয়োগফল এত এত দ্বারা নিঃশেষে বিভাজ্য হবে। এখানে 5 অঙ্কের বৃহত্তম সংখ্যার কথা না বলে 5টা 9 উল্লেখ করে দিছে, এটাই পার্থক্য। এখন অনেক সময় 5টা 9 না বলে আপনাকে অন্য সংখ্যাও দিতে পারে, যেমন আমি একটা এক্সাম্পল নিচ্ছি, এই যে কি বলছে, 8000 থেকে সর্বনিম্ন কত বিয়োগ করলে বিয়োগফল 8, 10, 12, 15, 20 দ্বারা বিভাজ্য হবে। 8000 থেকে, এবার কিন্তু 8000 কোনো মানে 5 অঙ্কেরও না, মানে 5 অঙ্কের বৃহত্তম না ক্ষুদ্রতম না, সমস্যা নেই, সমস্যা নেই, যা বলা থাকবে আমি সেটাকে ভাগ করব। তাইলে আমার এখান থেকে সর্বনিম্ন কত বিয়োগ করলে বিয়োগফল এইগুলো দ্বারা বিভাজ্য হবে, এইগুলো দ্বারা বিভাজ্য হওয়া মানে এদের লসাগু দ্বারা বিভাজ্য হওয়া। তাই প্রথম হলো এদের লসাগু বের করব, এদের লসাগু আগে। এটাও শর্তযুক্ত লসাগু অঙ্ক, কেন? এই যে আপনাকে শর্ত দিয়ে দিছে না সংখ্যাটা 8000 হতে হবে। তাইলে 8, 10, 12, 15, 20 এর লসাগু, লসাগু কত? লসাগু 120, লসাগু 120। এখন এই 120 দিয়ে 8000 কে ভাগ করতে হবে, যে 8000 যে 120 দ্বারা ভাগ যায় না, এর জন্য দায়ী কে? দেখেন এই 800 চিন্তা করেন, 800, 12 চিন্তা করেন, 12, আর এখানে 80 চিন্তা করেন, এখানে 2 ঘর চিন্তা করেন, এখানে 2 ঘর চিন্তা করেন। 12 কে 6 দিয়ে গুণ করলে 6 12 72, 7 12 84 মানে 840 পার হয়ে যাচ্ছে, তার মানে 6 12 72 আর একটা শূন্য 720, তাই 6 বার 6 12 72 মানে 720 থাকলো শূন্য, এখানে 8, এই শূন্য নিয়ে আসলাম 80, আবার 800, 6 12 72 মানে 720, শূন্য 80। তার মানে এই সংখ্যা যে এইগুলো দ্বারা বিভাজ্য না, মানে 120 দ্বারা বিভাজ্য না, এর জন্য দায়ী হলো 80। সুতরাং আমরা যদি এই 8000 থেকে যদি 80 বিয়োগ করে দেই, তাহলে যে ফলাফল আসবে সেই ফলাফল এইগুলো দ্বারা বিভাজ্য হবে, মানে 120 দ্বারা বিভাজ্য হবে। তার মানে 80 বিয়োগ করতে হবে। কত বিয়োগ করতে হবে? 80 বিয়োগ করতে হবে।
80 বিয়োগ করতে হবে। ক্লিয়ার বিষয়টা? 80 বিয়োগ করতে হবে। এই প্রশ্নটাই দেখেন 56 পর 57, এই সেম প্রশ্ন নিয়েছি, কত যোগ করতে হবে, কত যোগ করতে হবে, একই প্রশ্ন দেখেন বিভিন্ন ভাবে আসছে পরীক্ষায়, কত যোগ করতে হবে। এবার বলছে কত যোগ করতে হবে, 8000 এর সাথে সর্বনিম্ন কত যোগ করলে, তাইলে কত যোগ করলে, তার মানে এদের লসাগু আসলে 120, এই যে আগের অঙ্কই, 120 কে আমরা এখন 8000 দিয়ে, সরি 120 দিয়ে 8000 কে ভাগ করব, 6 বার 720, 6 বার 720 থাকলো 80। এবার বলছে কত যোগ করতে হবে, আর যোগ করার সময় কি করতে হয়, এই ভাজক আর এই ভাগশেষের পার্থক্য যোগ করতে হয়। তাহলে ভাজক হলো 120, ভাগশেষ হচ্ছে 80, তাইলে পার্থক্য হলো 40। তার মানে আমরা যদি এই 18 এর সাথে 40 যোগ করি, তাহলে যে ফলাফল আসবে সেই ফলাফলও এইগুলো দ্বারা নিঃশেষে বিভাজ্য, মানে 120 দ্বারা নিঃশেষে বিভাজ্য। তার মানে যোগ করতে হবে কত, 40। যোগ করার কথা বলছে তাহলে 40, বিয়োগ করার কথা বলছে তাহলে 80। খুবই সিম্পল। ওকে, আশা করি বুঝতে পারছেন। এবার আমি পরবর্তী কোশ্চেনে চলে যাচ্ছি। পরবর্তী প্রশ্নে এক্সট্রা প্রশ্ন, এই প্রশ্নটা ইসে দেওয়া নাই, মানে আমাদের শীটে দেওয়া নাই, এক্সট্রা। হ্যাঁ, এক্সট্রা প্রশ্ন দেখেন কি বলছে। বলছে 5 অঙ্কের বৃহত্তম সংখ্যার সাথে নিচের কোন ক্ষুদ্রতম সংখ্যা যোগ করলে যোগফল 6, 8, 10 ও 14 দ্বারা বিভাজ্য হবে। এবার তাকান, 6, 8, 10 ও 14 দ্বারা নিঃশেষে বিভাজ্য হবে। 5 অঙ্কের বৃহত্তম সংখ্যার সাথে নিচের কোন ক্ষুদ্রতম সংখ্যা যোগ করলে, যোগের কথা বলছে, যোগ। তাহলে আমার প্রথম কাজ কি, এইগুলো দ্বারা নিঃশেষে বিভাজ্য হবে, তার মানে এদের লসাগু দ্বারাও নিঃশেষে বিভাজ্য হবে। তাই প্রথমে এদের লসাগু বের করব। লসাগু কার কার, 6, 8, 10, 14 এর লসাগু। তাহলে 6, 8, 10, 14 2 দিয়ে ভাগ করেন, 3 বার, 4 বার, 5 বার, 7 বার। আর কিন্তু দেখেন যায় না, তাহলে সব গুণ করতে হবে। তার মানে লসাগু ইজ ইকুয়াল টু 2 গুণ, 3 গুণ, 4 গুণ, 5 গুণ 7। দেখেন 3 দুগুণী 6, 3 দুগুণী 6। এখন সহজ সরল হওয়া যাবে না, সহজ সরল হলেই বিপদ। 3 দুগুণী 6, 6 এর সাথে 4 কে গুণ করলে 24, পরে 5 দিয়ে গুণ করতে ঝামেলা হচ্ছে না। সুতরাং আপনি 3 দুগুণী 6, এই 6 এর সাথে 5 গুণ করলে 5, 6, 30। সেই 30 এর সাথে 7 গুণ করলে 3, 7, 21, মানে 210। তার সাথে 4 গুণ করবেন, তার মানে জিনিসটা হলো 3 দুগুণী 6, 5, 6, 30, 30 গুণ, আচ্ছা 4 সাথে 28 দেন, 4 সাথে 28, ব্যাস। এখন একটা শূন্য আছে, বসে যাবে। 3 8 24 এর 4 হাতে 2, 3 দুগুণী 6 এর 1, 6 2 8, 6 2 8, 840। তার মানে এদের লসাগুলো 840, 840। তার মানে 840 দিয়ে এখন আমাকে 5 অঙ্কের বৃহত্তম সংখ্যা, 5 অঙ্কের বৃহত্তম সংখ্যা মানে 5টা 9। এই 5টা 9 কে এখন 840 দিয়ে ভাগ করতে হবে। সবাই তাকান, 999 এর মধ্যে 840 একবার যাবে, তাহলে 840। তাহলে এখানে থাকলো 9, 9 থেকে 4 গেলে থাকে 5, এখানে থাকলো হচ্ছে 1, 159, একটা 9 কাটে নিয়ে আসলাম। এদিকে তাকান, এখন যদি আপনি 2 বারও নেন তাহলে 8 দুগুণী 1600 হয়ে যায়। 2 বার নিলেও 1600-র উপরে চলে যায়, তাই আবারও একবার নিতে হবে। 840, 9, এখানে থাকলো 5, এখানে থাকলো হচ্ছে 3, সরি 3 না, 15 থেকে 8 গেলে 7, হাতে 1, 1 1 0, 759, এখানে 99 নিয়ে আসলাম, 7599। এখন বলেন, আপনি যদি এখানে 800 চিন্তা করেন, এদিকে তাকান, 800 চিন্তা করেন, সেই 800-কে যদি 9 দিয়ে গুণ করতেন, 8 9 7200 হতো, এখানে 7500। তার মানে আমি বুঝতে পারতেছি, যদি 800 হতো, 40 বাদ দেন, মানে মনে মনে চিন্তা করতেছি, 40 নিলে তো ঝামেলা হচ্ছে, 84 নিলে ঝামেলা হচ্ছে না, তাহলে মনে মনে আমি 800 চিন্তা করি সহজের জন্য। তাহলে 800 যদি হতো, তাকে 9 দিয়ে গুণ করলেও 8 9 72, মানে 7200-র কাছাকাছি, মানে আমি বুঝে গেছি 9 বার হবে, এই জন্য 9 বার। তাহলে 9 0 0, 4 9 36, 6 হাতে 3, 8 9 72, 3 75, এই যে দেখছেন। তাহলে এখানে 9 আর এখানে 3, 39। তার মানে এখান থেকে যদি আমি 39 বিয়োগ করে দেই, তাহলে যে ফলাফল আসবে সেই ফলাফল এইগুলো দ্বারা নিঃশেষে বিভাজ্য হবে। কিন্তু অঙ্কে বলছে কত যোগ করতে হবে, আর যোগ করার সময় এই ভাজক আর এই ভাগশেষের পার্থক্য যোগ করতে হয়। তাহলে অতএব যোগ করতে হবে, অতএব যোগ করতে হবে 840 মাইনাস হলো 39। তাহলে এখান থেকে 10 থেকে 9 গেলে 1, হাতে 1, 4 4 হয়ে যাচ্ছে 0, হাতে তো কিছু নাই। তাহলে এখানে 801, 801 বোঝা যাচ্ছে। 840 থেকে 39 বাদ দিলে 801ই থাকবে। তাহলে 801 যোগ করতে হবে, অপশন আছে 801 যোগ করতে হবে, 801। ক্লিয়ার বিষয়টা?
ভাইরে বই তো বললেই তো করে ফেলানো যায় না। বিয়োগ করতে বললে সব সময় ভাগশেষ, হ্যাঁ ভাগশেষ বিয়োগ করতে হবে। বই তো আমি তো চাচ্ছি একটা ভালো জিনিস আপনাদেরকে উপহার দিতে, এই জন্য তো টাইম লাগছে। হজবরলা কিছু একটা বের করলে এই বইয়ের তো একটা ডিমান্ড ক্রিয়েট হয়ে আছে, এখন বের করলেই তো গণহারে মানুষ কিনবে, 8-10-15 হাজার মানুষ গণহারে কিনবে এখন। কিন্তু যদি তাদের মানে তারা যদি স্যাটিসফ্যাক্টরি রেজাল্ট না পায় বই থেকে, তখন কি হবে? আমাকে তো তারা গালিগালাজ করবে। গালিগালাজ হচ্ছে সবচেয়ে বড় বিষয় হচ্ছে, এটা তো আমি চাই না যে আমি তো একটা বই বিক্রি করার জন্যই আমাকে বের করতে হবে, বিষয়টা এরকম না। আমি একটা জিনিস বের করবো, সেটা যেন পাঠক হৃদয়ে দাগ কেটে যায়, সে যেন বইটা পড়ে যেন মনে করে না আমি একটা ভালো একটা বই কিনছি। একটু সময় দিতে হবে আমাকে, হ্যাঁ। আচ্ছা, হয়েছে এটা? তাহলে আশা করি আপনারা বুঝতে পারছেন, হ্যাঁ। এবার আমি পরবর্তী প্রশ্নে চলে যাচ্ছি। পরবর্তী প্রশ্ন, এইবার আসে লাগবে প্যাস, হ্যাঁ এইবার আসে লাগবে প্যাস। ভাই মনোযোগ দিয়েন, মনোযোগ দিয়েন, গভীর মনোযোগ দিতে হবে, এদিকে তাকান। এইবার লাগবে প্যাস, যে ভাই এতক্ষণ কি পড়ালেন তাহলে? একটু সময় দিবেন, হ্যাঁ। বই তো আসবেই, আমি ইনশাআল্লাহ আমি কথা দিছি মানে তো কথা দিছি মানে কিছু একটা আসবে। ভালো একটা বই আপনাদেরকে উপহার দিব, শুধু আমার একটু টাইম লাগছে। টাইম লাগার কারণে আমি উল্লেখ করছি আপনাদেরকে, যে ভালো জিনিস বের করতে হলে একটু টাইম তো লাগবেই, স্বাভাবিক। ওকে, হ্যাঁ। আচ্ছা দেখেন, 5 অঙ্কের কোন বৃহত্তম সংখ্যা 8, 10, 12, 15, 20 দ্বারা নিঃশেষে বিভাজ্য? আপনারা কি আগের 51 নম্বর অঙ্কের সাথে এই অঙ্কের কোনো পার্থক্য আমাকে বলতে পারবেন কেউ? 51 নম্বর অঙ্কের সাথে এই অঙ্কের কি পার্থক্য আমাকে কেউ বলতে পারবেন? আপনারা কমেন্ট করেন তো, যে 51 নম্বর অঙ্কের সাথে এই অঙ্কের পার্থক্যটা কি? 51 নম্বর অঙ্কের সাথে আমি 51 নম্বর অঙ্কটাকে এখানে নিয়ে আসছি প্রয়োজনে। 51 নম্বর কোশ্চেন, 51। এই যে 51 নম্বর কোশ্চেনটা আমি এখানে নিয়ে আসছি জাস্ট পার্থক্যটা বোঝানোর জন্য, যে 51 নম্বর প্রশ্নের সাথে এই অঙ্কের পার্থক্য কি। দেখেন আমি দুইটা অঙ্কই এখানে নিয়ে আসছি, 51 সাথে এটার পার্থক্য কি? আচ্ছা, 58তে যোগ বিয়োগ কোনোটাই করতে বলেনি। আচ্ছা হ্যাঁ, এটা একটা পার্থক্য, বাট মেজর পার্থক্য না। আচ্ছা, আরাফাত হোসেন বলেছেন যে এখানে সংখ্যাটা জানতে চেয়েছে। আচ্ছা হ্যাঁ, এইটা রাইট, এইটা একটা প্রশ্ন, রাইট। এই যে অর্পিতা ঘোষ বলছে এখানে সংখ্যাটা জানতে চাইছে। এদিকে তাকান, আপনি এখানে পার্থক্য সুস্পষ্ট, এই পার্থক্য না বুঝলে কিন্তু বিপদ আছে। এই দুটো অঙ্কের পার্থক্য বুঝতে হবে। 51 নম্বর প্রশ্নে বলছিল যে 5 অঙ্ক বিশিষ্ট 5 অঙ্কের বৃহত্তম সংখ্যা হতে কোন ক্ষুদ্রতম সংখ্যা বিয়োগ করলে, মানে 5 অঙ্কের যে বৃহত্তম সংখ্যা, 5 অঙ্কের যে বৃহত্তম সংখ্যা মানে 5টা 9, এই 5টা 9 থেকে কতটুকু বিয়োগ করলে, বিয়োগ করার পর যে ফলাফল আসবে সেই ফলাফল এইগুলো দ্বারা বিভাজ্য হবে। এই কতটুক বিয়োগ করলে, এইটুক চাইছিল, এই বিয়োগ করলে কতটুক বিয়োগ করলে, ওই বিয়োগ করব কতটুক সেটা চাইছিল। আর এই অঙ্কে 5 অঙ্কের কোন বৃহত্তম সংখ্যা, এইগুলো দ্বারা নিঃশেষ বিভাজ্য। তার মানে এবার আমাদেরকে 58 নম্বর অঙ্কে 5 অঙ্কের সেই সংখ্যাটাই চাইছে, মানে সোজা কথা এই যে 5 অঙ্কের বৃহত্তম সংখ্যা থেকে এই যে বিয়োগ করছি না, বিয়োগ করার পরে যে ফলাফল চাইছি না, এইটাই চাইছে। এই ফলাফল যেটা আসছিল সেটা কি এগুলো দ্বারা বিভাজ্য হচ্ছিল না? এবার আমাদের কতটুকু বিয়োগ করতে হবে সেটা চাইনি, এবার চাইছে 5 অঙ্কের সেই সংখ্যাটাই, 5 অঙ্কের বৃহত্তম সেই সংখ্যাটাই যা এইগুলো দ্বারা বিভাজ্য। পার্থক্য বুঝতে হবে কিন্তু, সংখ্যাটা জানতে চাইছে। ক্লিয়ার? ইয়েস। আচ্ছা তাহলে এখন আমাকে বলেন, একটু তাকান, আমি এটা আমি সরাই দিচ্ছি, এটা দিয়ে এটা রিপ্লেস করে দিচ্ছি। এই যে রিপ্লেস করে দিলাম। 51 নম্বর অঙ্ক, 51 তো আমরা সলভ করবো না, আমরা করবো 58 নম্বর অঙ্ক সলভ করবো।
58 নাম্বারটা এর উপরে তুলে দিলাম, ওকে, যাতে 51 নাম্বারটা না দেখা যায়। এই যে ওকে, এইবার দেখেন, সবাই মনোযোগ দিবেন। 5 অঙ্কের কোন বৃহত্তম সংখ্যা, 5 অঙ্কের কোন বৃহত্তম সংখ্যা এইগুলো দ্বারা নিঃশেষে বিভাজ্য, এইগুলো দ্বারা নিঃশেষে বিভাজ্য। তাহলে এইগুলো দ্বারা বিভাজ্য হওয়া মানে কি? এদের লসাগু দ্বারা বিভাজ্য হওয়া। তাই এইগুলো দ্বারা বিভাজ্য টেস্ট না করে এদের লসাগু দিয়ে বিভাজ্য করতে হবে। তাই আমরা প্রথমে এদের লসাগু বের করতে হবে। তার মানে প্রথম কাজ হলো এদের লসাগু বের করা। তাহলে 8, 10, 12, 15 ও 20 এর লসাগু, এর লসাগু 120। এবার 120 দিয়ে 5 অঙ্কের বৃহত্তম সংখ্যা, 5 অঙ্কের বৃহত্তম সংখ্যা মানে 5টা 9। এই 5টা 9কে এখন 120 দিয়ে ভাগ করতে হবে। এই 5টা 9, শোনেন 5 অঙ্কের বৃহত্তম সংখ্যা কিন্তু 5টা 9। তাহলে অনেকে বলবে ভাই 5টা 9, 5 অঙ্কের বৃহত্তম সংখ্যা তো 5টা 9, তাহলে উত্তর এইটা নয় কেন? কারণ এইটা তো ভাগ এগুলো দ্বারা যায় না। তাহলে 5 অঙ্কের বৃহত্তম সংখ্যা 5টা 9, ঠিক আছে, কিন্তু এই 5টা 9 তো ভাগ যায় না, তাই আমাদের 5টা 9 উত্তর না। আমাদের তো নিতে হবে 5 অঙ্কের সেই বৃহত্তম সংখ্যাটা যে সংখ্যাটা এগুলো দ্বারা ভাগও যায়। তাহলে এই 5টা 9 যে 120 দ্বারা ভাগ যায় না, তাই আমাকে টেস্ট আগে দেখতে হবে যে এই 5টা 9 120 দ্বারা ভাগ যায় না, এর জন্য দায়ী কে? এই 999 এর মধ্যে 120 যায় 8 বার, 8 বার হতে 96 মানে 960। 9 এখানে থাকলো 3, এই 9 কেটে আনলাম, 3 বার হতে 36 মানে 360। 9 এখানে থাকলো 3, এই 9 কেটে আনলাম, 3 বার হতে 36 মানে 360। তার মানে এই 5টা 9 120 দ্বারা যে ভাগ যায় না, এর জন্য দায়ী 39। তাহলে এই 5টা 9 থেকে 39 বিয়োগ করে দেন। তাহলে 5টা 9 থেকে 39 বিয়োগ করে দিব। তার মানে বুঝতে পারি 99 থেকে 39 গেলে 60, তার মানে 999 থাকবে, এই 999 থাকবে, আর এই 99 থেকে 39 বিয়োগ হলে 60, তার মানে 99960। তার মানে এই 5টা 9 থেকে 39 বিয়োগ করার পরে যে ফলাফল পাইছি, এই ফলাফলটা 120 দ্বারা ভাগ যায়, মানে এইগুলো দ্বারা ভাগ যায়। তার মানে সেই 5 অঙ্কের সেই বৃহত্তম সংখ্যাটা হলো 99960, মানে 99960, যা এইগুলো দ্বারা নিঃশেষে বিভাজ্য, মানে 120 দ্বারা নিঃশেষে বিভাজ্য। বুঝছেন কিনা বলেন? মাইনাস সংখ্যা কি জটিল? -5 এটা কি জটিল বলছি? √-5 জটিল, উল্টাপাল্টা করলে তো বিপদ। -5 জটিল আমি কখনো বলছি? -5 তো বাস্তব সংখ্যা, আর বাস্তব সংখ্যার মধ্যে মূলদ আছে অমূলদ আছে, তো -5 মূলদ সংখ্যা, জটিল কেন হবে? যদি √-5 থাকতো তাহলে জটিল হতো। কিসের মধ্যে কি নিয়ে আসলেন বলেন? মূলদ অমূলদ সংখ্যা পড়াইনি যখন, বুঝতে হবে কিন্তু, উল্টাপাল্টা বুঝলে বিপদ কিন্তু, অর্ধেক বোঝা যাবে না, পুরোটাই বুঝতে হবে। এবার দেখেন, তাহলে আমার কথা কি বুঝছেন? তার মানে 51 নাম্বার প্রশ্নে আমি কি করলাম? 51 নাম্বার প্রশ্নটা এই স্ক্রিনে রেখে অঙ্কটা সলভ করলাম। সলভ করছি 58 নাম্বার। না, এই মাথা আর কাজ করে না। সলভ করলাম 58 আর দেখাচ্ছি স্ক্রিন হচ্ছে 51। কেমন লাগে? কি ব্যাপার? হ্যাঁ, এই যে অঙ্কে বলছে 5 অঙ্কের কোন বৃহত্তম সংখ্যা, 5 অঙ্কের কোন বৃহত্তম সংখ্যা। আচ্ছা, হয়েছে কিনা তাই বলেন। এটা বুঝছেন কিনা আপনারা বলেন, এটা বুঝছেন কিনা, বুঝছেন কিনা? 5 অঙ্কের কোন বৃহত্তম সংখ্যা এইগুলো দ্বারা নিঃশেষে বিভাজ্য। এখন 5 অঙ্কের বৃহত্তম সংখ্যা তো 5টা 9, কিন্তু এই 5টা 9 আমাদের উত্তর হতে পারছে না কেন? কারণ এই 5টা 9 তো এগুলো দ্বারা ভাগই যায় না। প্রথম কাজ হলো এগুলো দ্বারা ভাগও যেতে হবে, এগুলো দ্বারা ভাগ যায় না। তাহলে এটা যে এগুলো দ্বারা ভাগ যায় না তার জন্য দায়ী কে? এটা এগুলো দ্বারা ভাগ যায় না তার জন্য দায়ী হলো 39। তাহলে এখান থেকে 39 বিয়োগ করার পরে যে ফলাফল পাবো সেটা আমাদের উত্তর। আর 51 নম্বর অঙ্কে বলছিল যে এখান থেকে কতটুকু বিয়োগ করতে হবে, তার মানে সেই জন্য এই বিয়োগ করছিলাম 39, মানে 39 উত্তর ছিল। আর এই অঙ্কে ওই সংখ্যাটাই চাইছে যে এখান থেকে 39 বিয়োগ করার পরে যে সংখ্যাটা আসবে সেই সংখ্যাটাই এবারকার উত্তর। হ্যাঁ, এখন প্রশ্ন হচ্ছে যে আমরা জানি
এই 5টা 9 সাথে আমি যদি 39 বিয়োগ করি তাহলে যে সংখ্যা আসবে সেটা কি 120 দ্বারা বিভাজ্য না? ইয়েস। এখন এই 5টা 9 সাথে যদি আমি কিছু যোগ করি, যোগ করার সময় কি করতে হয়? ভাজক এবং ভাগশেষের পার্থক্য যোগ করতে হয়। তাহলে ভাজক 120, ভাগশেষ 39, তাহলে 120 আর 39 এর পার্থক্য হচ্ছে 81। তার মানে যদি আমি এর সাথে যদি 81 যোগ করি তাহলেও তো আমার যে সংখ্যাটা আসবে সেই সংখ্যাটা মানে 120 দ্বারা বিভাজ্য হবে। কিন্তু এর সাথে যদি আমি কিছু একটা যোগ করি, এটা হলো 5 অঙ্কের সবচেয়ে বড় সংখ্যা, এর সাথে কিছু যোগ করলে সেই সংখ্যা আর 5 অঙ্কে থাকবে না, সেটা চলে যাবে 6 অঙ্কে। কিন্তু অঙ্কে যে আমাকে বলছে 5 অঙ্কের কোন বৃহত্তম সংখ্যা, মানে ওই বৃহত্তম সংখ্যাটা যেন 5 অঙ্কেরই হয়। তার মানে এর সাথে যদি কিছু একটা যোগ করি, মানে 81 যোগ করি, তাহলেও আমাদের যে ফলাফল আসবে সেই ফলাফল 120 দ্বারা বিভাজ্য হয়। বাট এর সাথে যোগ করার সুযোগ নেই এই অঙ্কে, কারণ এর সাথে কিছু একটা যোগ করলে সেই ফলাফল 6 অঙ্কে চলে যাবে, কেননা এটাই হচ্ছে 5 অঙ্কের সবচেয়ে বড় সংখ্যা। কিন্তু অঙ্কে যে 5 অঙ্কের কোন বৃহত্তম সংখ্যা, মানে 5 অঙ্কের সংখ্যাটা 5 অঙ্কের বৃহত্তম সংখ্যা চাইছে, সুতরাং আমাকে এখানে বিয়োগ করার সুযোগ নাই, সরি যোগ করার সুযোগ নাই, আমাকে বিয়োগই করতে হবে। বুঝছেন কি বিষয়টা? বুঝছেন যে এখানে কেন আমরা যোগ করি নাই? যোগ করলে মানে এর সাথে যদি আমি 81 যোগ করি তাহলেও তো একটা ফলাফল আসবে যা 120 দ্বারা ভাগ যায়, কিন্তু এর সাথে যোগ করতে পারছি না, বিয়োগই করতে হবে। মানে এখান থেকে বিয়োগ করেই ফলাফলটা নামাতে হবে, কারণ এর সাথে যদি কিছু যোগ করি তাহলে ফলাফলটা 5 অঙ্কে থাকবে না, 6 অঙ্কে চলে যাবে। কিন্তু আমার তো বলছে 5 অঙ্কের কোন বৃহত্তম সংখ্যা। আশা করি বুঝছেন, ক্লিয়ার হয়েছে বিষয়টা? ওকে। 51 নাম্বার অঙ্ক আর এটার পার্থক্য হলো 51 নাম্বার অঙ্কে চাইছিল কতটুকু বিয়োগ করতে হবে, আর এই অঙ্কে চাইছে যে 5 অঙ্কের ওই সংখ্যাটাই চাইছে। নেক্সট 59 নাম্বার। 59 কি বলছে দেখেন, 59 বলছে 5 অঙ্কের কোন ক্ষুদ্রতম সংখ্যা 8, 10, 12, 15, 20 দ্বারা নিঃশেষে বিভাজ্য হবে। 5 অঙ্কের কোন ক্ষুদ্রতম সংখ্যা 8, 10, 12, 15 ও 20 দ্বারা নিঃশেষে বিভাজ্য হবে। তার মানে 5 অঙ্কের কোন ক্ষুদ্রতম সংখ্যা এইগুলো দ্বারা নিঃশেষে বিভাজ্য, এই যে এইগুলো দ্বারা নিঃশেষে বিভাজ্য হবে। তাহলে এইগুলো দ্বারা নিঃশেষে বিভাজ্য হবে মানে এদের লসাগু দ্বারা নিঃশেষে বিভাজ্য হবে। সরি, এইগুলো দ্বারা নিঃশেষে বিভাজ্য হবে মানে এদের লসাগু দ্বারা বিভাজ্য হবে। তাহলে প্রথমত লসাগু, তাহলে 8, 10, 12, 15 আর 20 এর লসাগু, এখন 5 অঙ্কের কোন ক্ষুদ্রতম সংখ্যা, এবার ক্ষুদ্রতম সংখ্যাটা বের করতে বলছে। এবার বলছে 5 অঙ্কের কোন ক্ষুদ্রতম সংখ্যা এগুলো দ্বারা বিভাজ্য। এবার কিন্তু বলেনি 5 অঙ্কের কোন ক্ষুদ্রতম সংখ্যার সাথে, মানে 5 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা থেকে কতটুকু বিয়োগ করতে হবে। এবার 5 অঙ্কের ওই সংখ্যাটা চাইছে, ক্ষুদ্রতম সংখ্যাটা। ঠিক আছে, তাহলে 5 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা নেন। 5 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা হচ্ছে 1 লিখে 4টা শূন্য। এই 5 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যাকে 120 দিয়ে ভাগ করতে হবে। 120 এর মধ্যে 8 বার যাবে, 8 বারোতে 96 মানে 960, 04 এই শূন্য নিয়ে আসলাম। এবার 3 বারোতে 36 মানে 360, 04 40। তার মানে এই যে 5 অঙ্কের যে ক্ষুদ্রতম সংখ্যা 1 লিখে 4টা শূন্য, এইটা 120 দিয়ে ভাগ যায় না, মানে এইগুলো দিয়ে ভাগ যায় না, এর জন্য দায়ী হলো 40। তাহলে এখান থেকে যদি 40 বিয়োগ করি, এই যে 1000 থেকে যদি আমি 10,000 থেকে যদি 40 বিয়োগ করি, তাহলে যে ফলাফল আসবে সেই ফলাফলও কিন্তু কত, এই যে 9960। হ্যাঁ, তাহলে এখান থেকে 40 বিয়োগ করলে যে ফলাফল আসবে এই ফলাফলও কিন্তু 120 দ্বারা বিভাজ্য। বাট এইটা আমাদের উত্তর হবে না, কারণ এই সংখ্যাটা এখান থেকে 40 বিয়োগ করার ফলে এটা 4 অঙ্কে নেমে গেছে। বাট বলতে 5 অঙ্কের কোন ক্ষুদ্রতম সংখ্যা, মানে ওই সংখ্যাটা 5 অঙ্কেরই হতে হবে, ওই সংখ্যাটা 5 অঙ্কেরই হতে হবে। তার মানে বিয়োগ করার পরেও যদি 5 অঙ্কে থাকতো তাহলে এটা উত্তর হতো। যেহেতু এইটা 5 অঙ্কের সবচেয়ে ছোট সংখ্যা, তাহলে এখান থেকে কিছু বিয়োগ করলে আর 5 অঙ্কে থাকবে না, 4 অঙ্কে নেমে আসবে। তাই এই অঙ্কে বিয়োগ করার সুযোগ নাই, এবার যোগই করতে হবে। এবার যোগই করতে হবে, বিয়োগ করার সুযোগ নাই, কারণ বিয়োগ করলে আর সংখ্যাটা 5 অঙ্কে থাকছে না। তাহলে এবার আমাকে যোগই করতে হবে। আর যোগ করতে হয় কি, যোগ করতে হয় এই ভাজক আর ভাগশেষের পার্থক্য। তাহলে 120 মাইনাস 40 ইজ ইকুয়াল টু কত, 80। তার মানে এই 80 যোগ করতে হবে কার সাথে, এইটার সাথে। তাহলে অতএব নির্ণেয় সংখ্যা, নির্ণেয় 5 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা, 5 অঙ্কের নির্ণেয় 5 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা, এই যে 10,000 এর সাথে কত যোগ, 80 যোগ। 10,000 এর সাথে 80 যোগ করলে 10,080। দেখছেন, তার মানে কখনো যোগই করা লাগবে,
কখনো আবার বিয়োগই করা লাগবে। সবসময় যে আপনার ইচ্ছা মতো কাজ করবেন এরকম না। এর সাথে বিয়োগ করলেও ভাগ যায়, বাট এর সাথে বিয়োগ করলে সংখ্যাটার 5 অঙ্কে থাকছে না, কারণ আমাকে অঙ্কে তো 5 অঙ্কের সংখ্যাটা তো 5 অঙ্কেরই, মানে উত্তর 5 অঙ্কেরই রাখতে বলছে। আমার কথা কি বুঝছেন? এখন আমি আপনাদেরকে একটা কথা বলবো, সেটা হচ্ছে যে আগের অঙ্কগুলোতে কিন্তু সংখ্যাটা 5 অঙ্কে থাকলো কি থাকলো না এটা কিন্তু কাউন্ট করি নাই। খেয়াল করছেন? আগে যে অঙ্কগুলো সলভ করছিলাম সেখানে কিন্তু আমরা মানে যোগ করার পরে 5 অঙ্কে থাকলো কি থাকলো না, বা বিয়োগ করার পরে 5 অঙ্কে থাকলো কি থাকলো না, এটা আমি কিন্তু কেয়ার করি নাই, কিন্তু এখানে করতে হচ্ছে। এর কারণটা বলতে পারবেন কেউ? মানে 51-52তে যে অঙ্কগুলা করলাম, 51-52তে তখন কিন্তু যোগ বিয়োগ করার সময় আমি কেয়ার করি নাই যে সংখ্যাটা 5 অঙ্কে থাকলো না 6 অঙ্কে চলে গেল না 4 অঙ্কে নেমে আসলো, বাট এই অঙ্কগুলোতে কেয়ার করতে হচ্ছে। এর কারণ কি বলেন তো? আমি একটু পানির বিরতি দিলাম, আপনারা বলেন। আচ্ছা আচ্ছা, অনেকেই উত্তর দিচ্ছেন, থ্যাংক ইউ ভেরি মাচ। ইয়েস ইয়েস, বেস্ট অ্যান্সার দিচ্ছে হচ্ছে সঞ্চিতা দাস সঞ্জু, এটা হচ্ছে বেস্ট অ্যান্সার। ওনার অ্যান্সারটা হচ্ছে বেস্ট হয়েছে, মানে আমি যা চাচ্ছিলাম সেই পারফেক্ট অ্যান্সারটা ওনার কাছ থেকে পাইছি, থ্যাংক ইউ ভেরি মাচ। অন্যদের উত্তর রাইট, মানে কানের কাজ দিয়ে গেছে, বাট এটা হচ্ছে টু দা পয়েন্টে উত্তরটা হয়েছে। কি বলছে? এখানে নির্দিষ্ট সংখ্যাটা চাইছে, তাই 5 অঙ্ক কিনা খেয়াল রাখতে হচ্ছে, রাইট। এখানে ওই সংখ্যাটা চাইছে, এখানে ওই সংখ্যাটা চাইছে, 5 অঙ্কের ওই ক্ষুদ্রতম সংখ্যাটা চাইছে, তাই 5 অঙ্কে থাকছে কিনা আমাকে খেয়াল রাখতে হচ্ছে। আর আগে বলছিল কতটুক যোগ করতে হবে বিয়োগ করতে হবে, যোগ বিয়োগ করার পরে 5 অঙ্কে গেল না 6 অঙ্কে গেল, এটা তো আমাকে বলেইনি। বলছে 5 অঙ্কের বৃহত্তম সংখ্যার সাথে কতটুক যোগ করতে হবে, যোগ করলে যে ফলাফল আসবে সেই ফলাফলটা কোথায় গেল এটা তো আমার দরকার না। আমার বলছে যোগ করার পরে যেন বিভাজ্য হয়, তো যোগ করার পরে 6 অঙ্কে গেলে সমস্যা না, সমস্যা না। কথা কি বুঝছেন? আশা করি বুঝতে পারছেন। এই হলো পার্থক্য, এগুলো বুঝতে হবে, নাহলে কিন্তু পরে ঝামেলা হবে। এই যে এক্সট্রা একটা অঙ্ক আমি নিয়ে আসছি, এখন একটু মনোযোগ দিবেন, এখানে আর একটু মডিফিকেশন আছে। আচ্ছা, 5 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা কত? 5 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা কত, মানে ওই সংখ্যাটা কত? 5 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা কত যাকে 5 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা কত যাকে 4, 6, 10, 15 দ্বারা ভাগ করলে প্রতি ক্ষেত্রে প্রতিস্থলেই মানে প্রতি ক্ষেত্রেই 3 অবশিষ্ট থাকে। মানে আগে যে অঙ্কটা আমরা করে আসলাম একটু আগে, সেই অঙ্কেরই একটু মডিফাইড ফর্ম। সবাই একটু মনোযোগ দেন। হ্যাঁ, সবার উত্তর রাইট, হ্যাঁ ঠিক আছে। 5 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা কত, মানে 5 অঙ্কের সেই ক্ষুদ্রতম সংখ্যাটা কত যাকে আমরা এগুলো দিয়ে যদি ভাগ করি তাহলে প্রতি ক্ষেত্রে 3 অবশিষ্ট থাকবে। তাহলে আমাদের প্রথম কাজ কি? কারণ 5 অঙ্কের একটা ক্ষুদ্রতম সংখ্যা, যে সংখ্যাকে আমরা এইগুলো দিয়ে ভাগ করলে 3 ভাগশেষ থাকবে। তাহলে 5 অঙ্কের ক্ষুদ্রতম সেই সংখ্যাটা যদি আমরা বের করতে চাই যাকে এইগুলো দিয়ে ভাগ করলে 3 ভাগশেষ থাকে, তাহলে প্রথম কাজ কি? প্রথম কাজ হলো আমার 5 অঙ্কের সেই সংখ্যাটা বের করা যাকে এইগুলো দিয়ে ভাগ করলে কোনো ভাগশেষ থাকে না, তাকে আগে আমরা বের করব। এইগুলো দিয়ে ভাগ করলে কোনো ভাগশেষ থাকে না, সেইটাকে যদি আমরা কোনোভাবে বের করে ফেলতে পারি তাহলে তার সাথে 3 যোগ করে দিলেই তো হয়ে যাবে সেই সংখ্যাটা যাকে আমরা এইগুলো দিয়ে ভাগ করলে 3 ভাগশেষ থাকবে। ভেরি সিম্পল। অঙ্কে বলছে যে 5 অঙ্কের কোন ক্ষুদ্রতম সংখ্যা যাকে এইগুলো দিয়ে ভাগ করলে, এটা দিয়ে ভাগ করলেও 3 থাকবে, 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 মানে ওইগুলো দিয়ে ভাগ করলে 3 ভাগশেষ থাকবে। তাহলে ওইগুলো দিয়ে ভাগ করলে 3 ভাগশেষ থাকবে, তাকে যদি আমরা বের করতে চাই তাহলে প্রথম কাজ হলো ওইগুলো দিয়ে ভাগ করলে কোনো ভাগশেষ থাকে না তাকে বের করা। তাহলে ওইগুলো দিয়ে ভাগ করলে কোনো ভাগশেষ থাকে না, এটা বের করতে গেলে কি করতে হবে? যেহেতু এইগুলো দিয়ে ভাগ করতে হবে, তাহলে এইগুলো দিয়ে ভাগ করা আর এদের লসাগু দিয়ে ভাগ করা একই কথা। তাহলে এই জন্য আমরা প্রথমে এইগুলোর লসাগু বের করব।
কারণ যে সংখ্যা এইগুলো দ্বারা বিভাজ্য সেই সংখ্যা ওদের লসাগু দ্বারা বিভাজ্য। তাহলে প্রথম কাজ হচ্ছে 4, 6, 10 ও 15 এর লসাগু। তাহলে 4, 6, 10, 15। 2 দিয়ে এটা কয়বার যাবে? 2 বার, 3 বার, 5 বার, 15 থেকে যাবে। 3 দিয়ে যাবে, 2 থাকবে 3, সরি 5। 5 দিয়ে যাবে 2, 1, 1, 1। 3 দুগুণি 6, 5 6 30, 30 দুগুণি 60। তার মানে লসাগু হচ্ছে 60। লসাগু ইজ ইকুয়াল টু কত? 60। তার মানে 60 দিয়ে আমরা কি করব? 5 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যাকে ভাগ করব। 5 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যাকে 60 দিয়ে ভাগ করব। 5 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা হচ্ছে 1, লিখে 4টা শূন্য। একে 60 দিয়ে ভাগ। 60 এর মধ্যে 100 এর মধ্যে 60 যাবে একবার, থাকলো 0 আর 4, এই 0 নিয়ে আসলাম। 400 এর মধ্যে 60, এদিকে তাকান। 6 কে 6 দিয়ে গুণ করলে 6 6 36, তার পাশে 0 মানে 360, তার মানে 6 বার 360, 0 40, এই 0 নিয়ে আসলাম। আবার 6 বার 360, 0 40। এবার তাকান এদিকে, এদিকে তাকান। এই অঙ্কটা, এই সংখ্যাটা 60 দ্বারা ভাগ যায় না, মানে এইগুলো দ্বারা ভাগ যায় না, এর জন্য দায়ী হলো 40। তাহলে এখান থেকে যদি 40 বিয়োগ করি তাহলে আমার যে সংখ্যাটা বেরোবে তাই সেটা 60 দিয়ে ভাগ যায়, কিন্তু বিয়োগ করা যাবে না, কারণ আমাকে 5 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা কত, মানে সেই যে সংখ্যাটা বের করতে হবে সেটাকে 5 অঙ্কেই রাখতে হবে। তাইলে এখানে এর সাথে যোগ করতে হবে, আর যোগ করতে হয় এই ভাজক আর ভাগশেষের পার্থক্য। তাইলে 5 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা যা ওইগুলো দ্বারা বিভাজ্য, যা 4, 6, 10, 15 দ্বারা বিভাজ্য। কিভাবে পাবেন? এই যে 1 লেখে 5টা শূন্য, এই যে 1 লেখে 4টা শূন্য, এর সাথে যোগ করতে হবে। কতটুকু যোগ করতে হয়? যোগ করতে হয় ভাজক আর এই ভাগশেষের পার্থক্য। তাহলে ভাজক হলো 60 আর ভাগশেষ হলো 40। এই যে ভাজক আর ভাগশেষের পার্থক্য যোগ করতে হয়। কথা বলছি, এই যে ভাজক আর ভাগশেষের পার্থক্য, ভাজক আর ভাগশেষের পার্থক্য মানে বিয়োগফল যোগ করতে হয়। তাহলে এটা হচ্ছে 10,000, তার সাথে 60 আর 40 এর বিয়োগফল কত? 20। তাহলে 10,020। এই 10,020 কি? এই 10,020 হলো সেই সংখ্যা, যে সংখ্যাকে, এদিকে তাকান, এই 10,020 হলো সেই সংখ্যা যে সংখ্যাকে আমরা, এদিকে তাকান প্লিজ, এই 10,020 হলো সেই সংখ্যা যে সংখ্যা হলো এইগুলো দ্বারা নিঃশেষে বিভাজ্য। বাট প্রশ্নে বলছে যে এইগুলো দ্বারা ভাগ করলে যেন প্রতি ক্ষেত্রে 3 অবশিষ্ট থাকে, কিন্তু এইটাকে তো যদি এইগুলো দ্বারা ভাগ করলে তো কোনো ভাগশেষ থাকবে না, কিন্তু অঙ্কে বলছে এইগুলো দ্বারা ভাগ করলে যেন 3 ভাগশেষ থাকে। তার মানে এইগুলো দ্বারা ভাগ করলে 3 ভাগশেষ থাকে। এখন কি করতে হবে? এর সাথে এখন 3 যোগ করলে পরে আমাদের কাঙ্ক্ষিত উত্তর পাবো। ঠিক আছে? তাহলে অতএব নির্ণেয় 5 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা যাকে 4, 6, 10 দ্বারা 10, 15 দ্বারা ভাগ করলে 3 অবশিষ্ট থাকে তা হলো, এই কথা কিন্তু লিখতে হবে। অতএব নির্ণেয় 5 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা যাকে 4, 6, 10 ও 15 দ্বারা ভাগ করলে প্রতি ক্ষেত্রে 3 অবশিষ্ট থাকবে তা হলো +3। কারণ এখানে 3 বেশি থাকলেই তো ভাগ করার পরে ওই 3 অবশিষ্ট থাকবে, তার মানে 10,023। ক্লিয়ার হয়েছে বিষয়টা? থ্যাংক ইউ ভেরি মাচ সাইদুর রহমান শ্রাবণ। হয়েছে কি, বুঝছেন কি বিষয়টা? তার মানে এই অঙ্কটা কিন্তু আগের অঙ্কের চেয়ে একটু আপডেট অঙ্ক, আগের অঙ্কে বলতেছিল কি 5 অঙ্কের কোন ক্ষুদ্রতম সংখ্যা ওইগুলো দ্বারা নিঃশেষে বিভাজ্য, তার উত্তর কিন্তু এটা। কিন্তু এই অঙ্কে বলছে 5 অঙ্কের কোন ক্ষুদ্রতম সংখ্যাটা কত যাকে ওইগুলো দ্বারা ভাগ করলে প্রতি ক্ষেত্রে 3 অবশিষ্ট থাকে। তাহলে আমাদের প্রথম কাজ হলো 5 অঙ্কের সেই ক্ষুদ্রতম সংখ্যা বের করা যারা ওইগুলো দ্বারা বিভাজ্য, তাকে বের করার পরে তার সাথে 3 যোগ করলে তো আমরা আমাদের কাঙ্ক্ষিত উত্তরটা পেয়ে যাব। বুঝছেন কি বিষয়টা? ক্লিয়ার হয়েছে না? হ্যাঁ। আচ্ছা, এখন আপনি যদি মনে করেন যে অপশন টেস্ট করবেন, অপশন টেস্ট করতে পারেন। এদিকে তাকান, অপশন টেস্ট করতে পারেন। অপশন টেস্ট কেমনে করবেন দেখেন। অপশন টেস্ট হচ্ছে কি বলছে, 5 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা কত যাকে 4, 6, 10, 15 ভাগ করলে প্রতি ক্ষেত্রে 3 অবশিষ্ট থাকে।
তাহলে 3 অবশিষ্ট থাকে। এর মানে কি, এইগুলো 4 দিয়ে ভাগ করব, ভাগ করার পরে 3 ভাগ শেষ থাকবে। এর মানে হলো যদি আমি তো জানি না কোনটা উত্তর, আমি ধরে নিচ্ছি এ নাম্বার অপশন উত্তর, আমি ধরে নিচ্ছি এ নাম্বার অপশন উত্তর, এ নাম্বার অপশন আমাদের উত্তর। তাহলে কি হবে, এইটাকে যদি আমরা এইগুলো দিয়ে ভাগ করি তাহলে প্রত্যেক ক্ষেত্রে 3 ভাগ শেষ থাকবে। 4 দিয়ে ভাগ করলেও 3 ভাগ শেষ থাকবে। এর মানে হলো এখান থেকে যদি 3 বিয়োগ করি, 3 বিয়োগ করার পরে যে সংখ্যা আসবে তাকে 4 দিয়ে ভাগ করলে কোনো ভাগ শেষ থাকবে না। তাহলে প্রত্যেকটা অপশন থেকে 3 বিয়োগ করে যান, প্রত্যেকটা অপশন থেকে 3 বিয়োগ করেন। তাহলে এই অপশন থেকে 3 বিয়োগ করলে আসতেছে 10,020, এই অপশন থেকে 3 বিয়োগ করতে আসতে 10,040, এই অপশন থেকে 3 বিয়োগ করে আসতেছে 10,030, এই অপশন থেকে 3 বিয়োগ করে আসতেছে 99,010। এটা তো প্রথমেই বাদ, এটা তো 5 অঙ্কের কোন ক্ষুদ্রতম সংখ্যা চাইছে, তার মানে ক্ষুদ্রতম মানে এরকম 9 তো থাকবে না, তো প্রথমেই বাদ, এ তো প্রথমেই বাদ, একে চেকই করবো না। এখন বলেন, তার মানে এই অপশনে যেগুলো আছে সেইগুলা 4 দ্বারা বিভাজ্য, 6 দ্বারা বিভাজ্য, 10 দ্বারা বিভাজ্য, 15 দ্বারা বিভাজ্য। তাহলে প্রথমে 4 দ্বারা বিভাজ্যতা টেস্ট করেন। 4 দ্বারা বিভাজ্যতা হচ্ছে লাস্টের 2 ডিজিট, লাস্টের 2 ডিজিট 30, যা 4 দ্বারা বিভাজ্য না, তার মানে এটা বাদ পড়ছে। এখন দেখেন, এখন এইটা লাস্টের 2 ডিজিট 4 দ্বারা বিভাজ্য, এখানেও 2 ডিজিট 4 দ্বারা বিভাজ্য, তাহলে এই দুইটার মধ্যে উত্তর হতে পারে। এবার আমরা 6 দ্বারা বিভাজ্যতা টেস্ট করব। 6 মানে হচ্ছে 2 গুণ 3, তার মানে যে সংখ্যা 2 দ্বারা বিভাজ্য এবং 3 দ্বারা বিভাজ্য সেই সংখ্যা হচ্ছে 6 দ্বারা বিভাজ্য। তার মধ্যে এটাও 2 দ্বারা বিভাজ্য, এটাও 2 দ্বারা বিভাজ্য। এখন 3 দ্বারা বিভাজ্য কে? 3 দ্বারা বিভাজ্য তো হচ্ছে অঙ্কগুলোর সমষ্টি, 1 আর 4 যোগ করলে কত হয় 5, তার মানে এই অঙ্কগুলোর সমষ্টি 5, যা 3 দ্বারা বিভাজ্য না, মানে এই সংখ্যা 6 দ্বারা বিভাজ্য না, মানে এটা বাদ পড়ছে। তার মানে একটাই আমাদের অপশন, এটা ক্লিয়ার বিষয়টা? বুঝছেন কি বিষয়টা? অপশন টেস্ট করা যাবে, অপশন টেস্ট করা যাবে, ক্লিয়ার না? অপশন টেস্ট করা যাবে। ওকে, পরবর্তী প্রশ্নে চলে যাচ্ছি। পরবর্তী প্রশ্ন, পরবর্তী প্রশ্নে কি বলছে? বলছে 5 অঙ্কের কোন ক্ষুদ্রতম সংখ্যাকে 3, 5, 7 ও 8 দ্বারা ভাগ করলে, এখানে একটু এগুলো একটু এগুলো সব মুছে ফেলবেন, এগুলো সব মুছে ফেলবেন, সব এই সংখ্যাগুলো না, সংখ্যাগুলো একটু ডিফারেন্ট, মানে না হলে আমাদের শীটে যে উত্তর দেওয়া আছে তার সাথে মিলবে না। হ্যাঁ, আট, 10, 12, 15 ও 20 দ্বারা নিঃশেষে বিভাজ্য হবে। অঙ্কে যে মানে অঙ্কে যে উত্তর আছে সেই উত্তরের সাথে মিলতে হলে এছাড়া হবে না, নাহলে উত্তর মিলবে না। 5 অঙ্কের কোন ক্ষুদ্রতম সংখ্যাকে 8, 10, 12, 15, 20 দ্বারা ভাগ করলে প্রতি ক্ষেত্রে 3 অবশিষ্ট থাকবে। তার মানে 5 অঙ্কের একটা ক্ষুদ্রতম সংখ্যা যাকে এইগুলো দ্বারা ভাগ করলে প্রতি ক্ষেত্রে 3 অবশিষ্ট থাকবে, সেরকম একটা সংখ্যা বের করতে বলছে। তাহলে এইগুলো দ্বারা ভাগ করলে প্রতি ক্ষেত্রে 3 অবশিষ্ট থাকে, এটা যদি বের করতে চান তাহলে প্রথমে আপনাকে বের করতে হবে এইগুলো দ্বারা ভাগ করলে কোনো ভাগশেষ থাকে না, আগে তাকে বের করতে হবে, তারপরে তার সাথে 3 যোগ করে দিতে হবে, হয়ে গেল। কথা কি বুঝছেন? আমার কথা কি বুঝছেন? এইগুলো দ্বারা ভাগ করলে প্রতি ক্ষেত্রে 3 অবশিষ্ট থাকবে, মানে 8 দিয়ে ভাগ করলেও 3 থাকবে, 10 দিয়ে ভাগ করলেও 3 থাকবে, 12 দিয়ে ভাগ করলেও 3 থাকবে। তাহলে এইগুলো দ্বারা ভাগ করলে 3 অবশিষ্ট থাকে, সেই সংখ্যাটা যদি বের করতে হয় তাহলে আগে আপনাকে বের করতে হবে এইগুলো দ্বারা ভাগ করলে কোনো ভাগশেষ থাকে না, আগে তাকে বের করতে হবে। তাকে বের করতে পারলেই তো তার সাথে আমরা কত যোগ করব? 3 যোগ করে দিব, তাহলে তো হয়ে গেল, তাই না? আচ্ছা, তাহলে প্রথম কাজ হচ্ছে এইগুলো দ্বারা ভাগ করতে হবে। তাহলে এইগুলো দ্বারা ভাগ করা মানে এদের লসাগু দ্বারা ভাগ করা, যে সংখ্যা এইগুলো দ্বারা বিভাজ্য সেই সংখ্যা এদের লসাগু দ্বারাও বিভাজ্য, তাই প্রথম কাজ হলো ওদের লসাগু বের করা। তাহলে 8, 10, 12, 15 ও 20 এর লসাগু। এবার 120 দ্বারা ভাগ করতে হবে কাকে? 5 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা। 5 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা হচ্ছে 1 লেখে 4টা শূন্য, একে এখন 120 দিয়ে ভাগ করতে হবে। 1000 এর মধ্যে 120 8 বার যাবে, 8 বার হতে 96 মানে 960, 0 40, এই শূন্য আনলাম। এবার 3 বার যাবে, 3 বার হতে 36, 360, 0 40। এবার তাকান, তার মানে এই যে 10,000 এটা 120 দ্বারা ভাগ যায় না, মানে এইগুলো দ্বারা ভাগ যায় না, এর জন্য দায়ী হলো এই 40। তার মানে এখান থেকে যদি 40 বিয়োগ করে দিতাম তাহলে যে ফলাফল আসতো সেই ফলাফলটা 120 দ্বারা ভাগ যেত, বাট সেই ফলাফলটা 5 অঙ্কে থাকতো না, সেটা 4 অঙ্কে নেমে যেত। কারণ এখানে এটাই তো 5 অঙ্কের সবচেয়ে ছোট সংখ্যা, তাহলে এর সাথে কিছু যদি বিয়োগ করি তাহলে ফলাফল তো আর 5 অঙ্কে থাকবে না, 4 অঙ্কে নেমে যাবে।
তাই আমাকে কি করতে হবে, এর সাথে বিয়োগ করার সুযোগ নেই, এর সাথে যোগই করতে হবে। আর যোগ করতে হয় ভাজক আর ভাগশেষের পার্থক্য। তাহলে ভাজক হলো 120, ভাগশেষ হলো 40, তাহলে এদের পার্থক্য হলো 80। তার মানে আমাকে এখন এইটার সাথে 80 যোগ করতে হবে। তাহলে ওই 10,000-এর সাথে 80 যোগ করলে 10,080, এই 10,080 কিন্তু সেই সংখ্যা, এটা কিন্তু উত্তর না। এই 10,080 হচ্ছে সেই সংখ্যা যাকে এইগুলো দ্বারা ভাগ করলে কোনো ভাগশেষ থাকবে না, মানে এইগুলো দ্বারা নিঃশেষে বিভাজ্য সংখ্যা হচ্ছে এত। এখন এর সাথে এই যে 3 যোগ করলে আমরা সেই সংখ্যাটা পাবো যে সংখ্যাকে ওইগুলো দ্বারা ভাগ করলে প্রতি ক্ষেত্রে 3 অবশিষ্ট থাকবে, তার মানে অতএব নির্ণেয় সংখ্যা। কথা কি বুঝছেন? এগুলো কিন্তু গুছাই লিখতে হবে। আমি তো পরীক্ষার হলে তার এত কিছু লিখবেন না, এই যেভাবে করলাম এইভাবে করবেন। 10,080 প্লাস 3, 10,083, নির্ণয় সংখ্যা 10,083। যে সংখ্যাগুলো ছিল সেগুলো দিয়ে করলেও উত্তর সেম আসে কিভাবে? তাই কি ছিল কত? আচ্ছা করে দেখবনি, উত্তর সেম আসে তাই কি? আচ্ছা করে দেখছি, সমস্যা নেই। ওকে, আচ্ছা ঠিক আছে, তাহলে আমি এটা মুছে দিলাম, এটা মুছে দিই। হ্যাঁ এটা মুছে দিলাম, এটা যেগুলো মুছে দিয়ে দেখি ভিতরে যে সংখ্যা ছিল ওইগুলো দিয়ে নাকি সে সেম আসছে। আগে লসাগু বের করি, এদের লসাগু আগে বের করতে হবে। 3, 5, 7, 8, 10-এর লসাগু। তাহলে প্রথমে 2 দিয়ে যদি করি 3, 5, 7, 4, 5। এবার 5 দিয়ে করলে 3, 1, 7, 4, 1। তাহলে 5 দুগুণী 10, 3 10-এ 30, 3 7-এ 21, 210 গুণ হচ্ছে 4, 4 21-এ 84, 840। ওকে ফাইন। এখন 840 দিয়ে 5 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা 1 লিখে 4টা শূন্য, 840 দিয়ে ভাগ করি। 1000-এর মধ্যে একবার যাবে 840, 0 6 1, 160, 160 1600। এখন এটা যদি 2 বারও দেই, এদিকে তাকান, এটা যদি 2 বার দেই তাহলে কিন্তু কি হয়ে যাচ্ছে জানেন? 2 বার দিলে কিন্তু 8 দুগুণী 1680, 1680। তার মানে 2 বার দেওয়া যাবে না, একবারই দিতে হবে। 840, 0 6 হাতে 1 9, 9 থেকে 16 7, 760। ওকে 760। তার মানে এইখান থেকে যদি আমরা 760 বিয়োগ করি তাহলে যে ফলাফল আসবে সেই ফলাফল মানে ওইগুলো দ্বারা নিঃশেষে বিভাজ্য। কিন্তু আমার তো এখান থেকে কিছু বিয়োগ করলে তো ফলাফল 4 অঙ্কে নেমে আসবে। 5 অঙ্কেই যদি রাখতে হয় তাহলে এর সাথে কিছু একটা যোগ করতে হবে, আর যোগ করতে হয় ভাজক আর ভাগশেষের পার্থক্য। তাহলে 840 মাইনাস 760 কত আসতেছে? 0 80। আচ্ছা 80 যোগ করতে হবে, তার মানে এটার সাথে 80 যোগ করতে হবে, তার মানে 10,000 প্লাস 80। তাহলে আমাদের উত্তর হচ্ছে 10,080। না, উত্তর 10,080 না, 10,080 হচ্ছে সেই সংখ্যা যাকে এইগুলো দ্বারা ভাগ করলে কোনো ভাগশেষ থাকবে না। কিন্তু প্রশ্নে তো এটা চাইনি যে এইগুলো দ্বারা ভাগ করলে কোনো ভাগশেষ থাকবে না, সেই সংখ্যা চাইনি, চাইছে এইগুলো দ্বারা ভাগ করলে যেন প্রতি ক্ষেত্রে 3 অবশিষ্ট থাকে। তার মানে এর সাথে এখন 3 যোগ করতে হবে, তার মানে নির্ণয় সংখ্যা হচ্ছে 10,080 প্লাস 3, 10,083। তাই তো এগুলা দিয়েও তো একই উত্তর আসলো। ওকে ফাইন, কোনো সমস্যা নাই। তাহলে এগুলা দিয়েও করেন, এগুলা দিয়েও করেন, সমস্যা নেই, একই আসছে। সমস্যা নাই, নো প্রবলেম, নো প্রবলেম। আমরা চেক করে দেখলাম, মানে আমার ওইখানে খাতায় একটা কাটাকাটি ছিল, যার জন্য আমি আবার মনে করলাম যে হয়তো ইয়ে হবে। টেস্ট করে দেখিনি, আমি নিজে চেক করে দেখিনি যে আসলে ঠিক আছে কিনা। চেক করে দেখলে হয়তো বা ওই সময় বুঝতে পারতাম। তো সমস্যা নাই, এইভাবে থাকলেও তো একই উত্তর আসছে, তাহলে ঠিক আছে। ওকে, এখন একটা বুঝিনি মানে কি, কেন বোঝেননি, কি বোঝেননি? অঙ্কে বলছে 5 অঙ্কের কোন ক্ষুদ্রতম সংখ্যাকে এইগুলো দ্বারা ভাগ করলে প্রতি ক্ষেত্রে 3 ভাগশেষ থাকে। তাহলে আমাদের প্রথমে বের করতে হবে কাকে এইগুলো দ্বারা ভাগ করলে কোনো ভাগশেষ থাকে না, তাকে বের করতে হবে। তাহলে এগুলার, তাহলে প্রথমে এদের লসাগু নিছি, এদের লসাগু বেড়েছে 840। সেই 840 দিয়ে 5 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যাকে ভাগ করে দেখতেছি এই 5 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা এই 840 দিয়ে ভাগ যায় না, এর জন্য দায়ী হলো 760। তাহলে এখান থেকে 760 বিয়োগ করলে যে ফলাফল আসতো সেটাও
সেটাও কি, সেটাও মানে ওইগুলো দ্বারা ভাগ যেত, কিন্তু এখান থেকে কিছু একটা বিয়োগ করলে ফলাফল 4 অঙ্কে নেমে আসবে, তাই এর সাথে কিছু একটা যোগ করতে হবে। আর যোগ করতে হয় ভাজক আর ভাগশেষের পার্থক্য। ভাজক 840, এটা 760, তাহলে ভাজক মাইনাস ভাগশেষ, ভাজক আর ভাগশেষের পার্থক্য 80। তার মানে এর সাথে যদি 80 যোগ করি, যে ফলাফল আসবে সেই ফলাফল ওইগুলো দ্বারা বিভাজ্য। তাই আমরা এটার সাথে 80 যোগ করে আগে আমরা কি বের করছি, ওইগুলো দ্বারা বিভাজ্য সংখ্যা বের করছি। অঙ্কে তো ওইগুলো দ্বারা বিভাজ্য সংখ্যা চাইনি, ওইগুলো দ্বারা ভাগ করলে যেন 3 ভাগশেষ থাকে তাকে চাইছে। তাহলে ওইগুলো দ্বারা ভাগ করলে 3 ভাগশেষ থাকে, তাকে যদি বের করতে হয় প্রথমে আপনাকে বের করতে হবে ওইগুলো দ্বারা ভাগ করলে কোনো ভাগশেষ থাকে না, তাকে আগে বের করতে হবে। তাই আমরা ওইগুলো দ্বারা ভাগ করলে যেন কোনো ভাগশেষ না থাকে তাকে আগে বের করছি 10,080। এবার যেহেতু 3 ভাগশেষ থাকবে, তার মানে এর সাথে 3 যোগ করে 3 বেশি থাকলেই তো, এখানে যদি 3 বেশি থাকে তাহলেই তো ওইগুলো দ্বারা ভাগ করলে 3 ভাগশেষ থাকবে, তাই এখান থেকে 3 যোগ করে দিছি। 840 লসাগু কেন বোঝেননি? এগুলো গুণ করেন, গুণ করেন। এই যে 5 দুগুণী 10, 3 10 30, 30 কে 7 দিয়ে গুণ করলে 3 7 21 মানে 210, 210 কে 4 দিয়ে গুণ করলে 4 21 84 আর একটা 0 840 গুণ করছি। এখানে তো না বোঝার কিছু নেই, এখানে তো সিম্পল গুণ। 5 দুগুণী 10, 3 10 30, 30 কে 7 দিয়ে গুণ করলে 3 7 21 আর একটা 0 210, 210 এর সাথে 4 গুণ করলে 4 21 84 আর একটা 0 840। এখনো বোঝেনি? এখনো বোঝেননি? আচ্ছা, লসাগু গসাগু সম্পর্কিত গাণিতিক সমস্যা না, এরকম তো না। দেখেন হারাই গেছে, কথা নাই, উত্তর নাই। বুঝেননি এখনো? না বুঝলেও বলতে হবে, বুঝলেও বলতে হবে। হ্যাঁ, আচ্ছা একটু তাকাবেন, একটু তাকাবেন সবাই প্লিজ। আচ্ছা একটু মনোযোগ দেন, বলছে এখানে কিন্তু সংখ্যা দেওয়া আছে, 3টা সংখ্যা দেওয়া আছে, একটু তাকান সবাই, মনোযোগ দিন। এই পুরোটা মিলে একটা সংখ্যা গুণ আকারে আছে, ফ্যাক্টরাইজ করা, ফ্যাক্টরাইজেশন করা। এই যে মাঝখানে কমা আছে, তার মানে এই পুরোটা মিলে একটা সংখ্যা এবং এই পুরোটা হলো একটা সংখ্যা। তার মানে এখানে সংখ্যা আছে 3টা, এখানে সংখ্যা আছে 3টা। এই সংখ্যাগুলোর মানে এখানে 3টা সংখ্যা, কিন্তু এই একটা সংখ্যা, এই একটা সংখ্যা আর এই একটা সংখ্যা, এই 3টা সংখ্যার গসাগু বের করতে বলছে। এখানে কিন্তু 3টা সংখ্যা আছে, ওই 3টা সংখ্যার কি বের করতে বলছে? আচ্ছা ঠিক আছে, ওই 3টা সংখ্যার গসাগু বের করতে বলছে, গসাগু। এখন প্রশ্ন হচ্ছে এই 3টা সংখ্যার গসাগু যদি বের করতে বলে, এরকম এদিকে তাকান, এরকম ফ্যাক্টরাইজ করে থাকা, এদিকে তাকান, এরকম ফ্যাক্টরাইজ করে দিবে এবং গসাগু বের করতে বলবে, সেখানে কি করব? এরকম সংখ্যাগুলো ফ্যাক্টরাইজ করা থাকবে, মানে পুরো গুণ আকারে থাকবে না, ফ্যাক্টরাইজ করা থাকবে। এরকম ফ্যাক্টরাইজ করা বিভিন্ন সংখ্যা যদি দেওয়া থাকে আর যদি গসাগু বের করতে বলে তাহলে আমরা কি করব? যদি লসাগু বের করতে বলে তাহলে আমরা কি করব? সবাই মনোযোগ দিবেন প্লিজ, সবাই মনোযোগ দিবেন। এখন প্রশ্ন হলো, এদিকে তাকান, যখন গসাগু বের করব, এদিকে তাকান প্লিজ, যখন গসাগু বের করব, গসাগু বের করার সময় প্রথমে কে আছে? এখানে প্রথমে আছে 2, এদিকে তাকান, এদিকে বারে বারে বলছি কেন জানেন? ঝামেলা আছে। প্রথমে আছে 2 না, বেস কত? 2 না, 2 এর উপর এখানে কত? পাওয়ার 2। প্রথমে 2, প্রথমে হচ্ছে প্রথম ডিজিটটা দেখবেন সবার, মানে বেজ এখানে 2 না, বেজ এখানে 2 না, মানে এই সংখ্যার বেজে 2 আছে, মানে প্রথমে যে 2 এর বেজ না, তাহলে 2 এর বেজ যেখানে যেখানে আছে সেইগুলা দেখবেন। গসাগু বের করার সময় আপনাকে এই 2 যেখানে যেখানে আছে দেখতে হবে 2 এর পাওয়ার কোথায় সবচেয়ে কম আছে, 2 এর পাওয়ার কোথায় সবচেয়ে কম আছে, এদিকে তাকান, 2 এর পাওয়ার কোথায় সবচেয়ে কম আছে। হাইয়েস্ট কমন ফ্যাক্টর, মনে আছে গসাগু মানে কি? হাইয়েস্ট, এই সিএফ, এই বাংলা বুঝলে, এই ইংরেজি বুঝলেই হবে। হাইয়েস্ট কমন ফ্যাক্টর, সর্বোচ্চ সাধারণ গুণনীয়ক, সর্বোচ্চ সাধারণ মানে সর্বোচ্চ কমন যে অংশটুকু আছে সেইটুকু নিতে হবে গসাগুর ক্ষেত্রে। সর্বোচ্চ কমন যেটুকু আছে সেটুকু কমন নিতে হবে, সেটা নিতে হবে। তাহলে আমাকে বলেন এই 2 এর এখানে পাওয়ার 2, 2 এর এখানে পাওয়ার 3, 2 এর এখানে পাওয়ার 4, তাহলে এই সংখ্যা
এই সংখ্যা আর এই সংখ্যার মধ্যে 2 এর বেজে মানে 2 এর পাওয়ারের উপর সর্বোচ্চ কমন কত বলেন? সর্বোচ্চ কমন হলো এখানে 2, এখানে 3। এখানে 3 মানে কি 2 এর উপরে 3 মানে কি এখানে 3টা 2 না, এখানে 2টা 2, এখানে 4টা 2। তার মানে সব জায়গায় কিন্তু 2টা 2 কমন আছে। এখানেও 2টা আছে 2, এখানে 2টা তো আছে, একটা বেশি আছে, এখানে 2টা আছে, আরো 2টা বেশি আছে। গসাগু বের করার সময় সবচেয়ে সহজে যদি বোঝেন তাহলে গসাগু বের করার সময় সর্বোচ্চ কমনটা নিতে হবে। আর আমি বলি এইভাবে যে সবচেয়ে ছোট পাওয়ার যেখানে আছে সেইটা নিতে হবে, আমি এইভাবে বলি। তাহলে 2 এর উপরে পাওয়ার এখানে 2, 2 এর উপরে পাওয়ার এখানে 3, 2 এর উপরে পাওয়ার এখানে 4। তাহলে 2 এর উপরে পাওয়ার সবচেয়ে কম কোথায়? 2 এর উপরে পাওয়ার সবচেয়ে কম হলো এই যে 2 স্কয়ার। তার মানে গসাগু বের করার সময় এই 2 আলা 2 থেকে আমাকে এই 2 এই যে এই 3 জায়গা থেকে, এই 3 জায়গা থেকে আমাকে সবচেয়ে কম পাওয়ার যেটা সেটা নিতে হবে। তাহলে সবচেয়ে কম পাওয়ার কত? 2 স্কয়ার। তাহলে আমি 2 স্কয়ার নিব। 2 এর কাজ শেষ। এবার আমরা নেব হচ্ছে 3 এর কাজে চলে, মানে 2 এর পরে যে আছে তার কাছে চলে আসবো। 2 এর পরে আছে 3, 3 এর উপরে এখানে পাওয়ার 3, 3 এর উপরে এখানে পাওয়ার 2, 3 এর উপরে পাওয়ার এখানে 4। তাহলে 3 এর উপরে সবচেয়ে কম পাওয়ার কোথায়? এখানে 3, এখানে 4, এখানে 2, এই যে। তার মানে এইটা নিব, সবচেয়ে কম পাওয়ার নিব। তার মানে 3 এর উপরে নিব হচ্ছে আমি 2। ওকে ফাইন, 3 এর কাজ শেষ। এবার আমি চলে যাব 5 এর কাছে। 5 এর উপরে পাওয়ার এখানে কত? 5 এর উপরে পাওয়ার এখানে 5, 5 এর উপরে পাওয়ার এখানে 2, 5 এর উপরে পাওয়ার এখানে কিছু নাই মানে 1, 5 এর উপরে পাওয়ার কিছু নাই মানে 1। তাহলে সবচেয়ে কমটা নিতে বলছি। তাহলে 5 এর উপর সবচেয়ে কম হলো এখানে পাওয়ার 5, এখানে পাওয়ার 2, এখানে পাওয়ার কিছু নাই মানে 1। তাহলে এটা হলো সবচেয়ে কম, এইটা নিব। তাহলে 5 টু দি পাওয়ার 1 দেওয়ার দরকার নাই। এখন কে আছে? এই মাঝখানে কমা আছে কিন্তু দেখেন, এই যে এটা একটা সংখ্যা। তাহলে এখানে কিন্তু 7 নাই, এখানে 7 আছে, এখানে 7 আছে। তাহলে 7 কমন নিতে হবে, কমন যেটা আছে সেটা নিতে হবে। তাহলে 7 তো ভাই এখানে তো 7 নাই, তাহলে তো 7 কে নেওয়া যাবে না। গসাগুর ক্ষেত্রে কমন গুলা নিতে হবে। তাহলে 7 এর উপরে পাওয়ার এখানে 1, এখানে 2, এখানে 7 এর উপরে 0, কিছু নাই। তার মানে আমরা সবচেয়ে কমটা নিব, মানে নাই যেটা তারা নিবই না, মানে কমন, হাইয়েস্ট কমন ফ্যাক্টর এইচসিএফ হাইয়েস্ট কমন ফ্যাক্টর, মানে সর্বোচ্চ কমন যেটা। তাহলে এখানে তো 7 এর পাওয়ার তো এখানে কমন সব জায়গা নাই, তাহলে নেওয়া যাবে না, সোজা কথা নেওয়া যাবে না। 11 এখানে আছে, এখানে নাই, তার মানে 11 কেউ নেওয়া যাবে না। এটাই আমাদের উত্তর, গসাগু শেষ। গসাগু এটা। তাহলে গসাগু এটা কত? তাহলে 2 স্কয়ার 3 স্কয়ার 5, 1 নাম্বার অপশন। 2 স্কয়ার 3 স্কয়ার 5, বুঝছেন কিনা বলেন? 2 স্কয়ার 3 স্কয়ার 5। আমি আবার বলছি, গসাগু বের করার সময় প্রত্যেকটার কি নেবেন? প্রত্যেকটার সবচেয়ে কম পাওয়ার যেখানে আছে। তবে যে জিনিসটা নাই কোথাও, মানে সব জায়গায় নাই, সেটা তো নেওয়া যাবেই না, সব জায়গাতে থাকতে হবে প্রথম কথা। এখন প্রশ্ন হলো কেন আমরা কম পাওয়ার নিচ্ছিলাম? এটা অনেকে বুঝতে চাই যে ভাই কেন কম পাওয়ার নিচ্ছিলাম, সবচেয়ে কম পাওয়ার কেন নিচ্ছি। এবার তাকান, এর ভেতর লজিক আছে যে সবচেয়ে কম পাওয়ার কেন নিচ্ছি। এই লজিকটা বুঝলে মনে থাকবে সারা জীবন। কেন নিচ্ছি জানেন? এদিকে তাকান। বিষয়টা হলো গসাগু কি, এদিকে তাকান। গসাগু হচ্ছে সর্বোচ্চ সেই সংখ্যা যে সংখ্যা দিয়ে এদের প্রত্যেককে ভাগ করা যাবে। গসাগু কি? গসাগু হচ্ছে সর্বোচ্চ সেই সংখ্যা যে সংখ্যা দিয়ে এই প্রত্যেকটা সংখ্যাকে ভাগ করা যাবে। মনে আছে? ইয়েস। তার মানে এই গসাগু দিয়ে এদের সবাইকে ভাগ করা যাবে। তার মানে প্রথম সংখ্যা হলো 2 স্কয়ার ইন্টু হলো 3 কিউব ইন্টু হচ্ছে 5 টু দি পাওয়ার 5। তার মানে এইটাকে আমরা এই 2 স্কয়ার ইন্টু হচ্ছে 3 স্কয়ার ইন্টু হচ্ছে 5, এই সংখ্যাকে এটা দিয়ে ভাগ করা যাবে। আবার দ্বিতীয় সংখ্যা হচ্ছে 2 কিউব 3 স্কয়ার ইন্টু হচ্ছে 5 স্কয়ার ইন্টু হচ্ছে 7, এইটাকেও আমার এই যে 2 স্কয়ার ইন্টু 3 স্কয়ার ইন্টু 5 এটা দিয়ে ভাগ করা যাবে। আবার এইটাকেও আমার এটা দিয়ে ভাগ করা যাবে। এখন আমাকে বলেন, আমি যখন এই সংখ্যাকে, এদিকে তাকান প্লিজ, এদিকে তাকান, এই সংখ্যাকে যখন আমি এইগুলো দিয়ে ভাগ করব, তখন এখানে 2 এর পাওয়ার যা আছে তার চেয়ে বেশি পাওয়ার যদি এখানে থাকে তাহলে তো কাটা যাবে না, সিম্পল। তাই গসাগু বের করার সময় বেশিটা নেওয়া যাবে না। যেমন এখানে 2 এর পাওয়ার 3 আছে, আমি যদি কোনোভাবে এখানে 2 এর পাওয়ার 3 নিয়ে নিতাম তাহলে 2 এর পাওয়ার 3 দিয়ে এটা কাটা যেত না, ভাগ করা যাবে, মানে কাটা যাবে। কথা কি বুঝাইতে পারছি? তার মানে এইটা দিয়ে এদের সবাইকে ভাগ করা যাবে। তাহলে এদের সবাইকে যদি ভাগ করতে চান,
তাহলে এদের কাছে যে পাওয়ার আছে হয় তার সমান বা তার চেয়ে কম নিতে হবে, বেশি নেওয়া যাবে না। তাই আমরা কি করছি, সবচেয়ে কম পাওয়ার রাখছি। 7কে নেই নাই, 7কে নেই নাই কেন, কারণ এইটা দিয়ে যখন আমি এটাকে ভাগ করব এখানে তো 7 নাই, তাহলে আমি যদি গসাগুর ক্ষেত্রে 7 নিয়ে নিতাম তাহলে এখানে একটা 7 চলে আসতো, তখন তো ভাগই যেত না। এই জন্য সব জায়গায়তে যে নাই তাকে নেওয়াই যাবে না। আমার কথা কি বুঝছেন? এবার কি ক্লিয়ার হলো? সাত নেইনি, 7-এর পাওয়ার কি বলছে, আচ্ছা আপনার উত্তর দিচ্ছি। আপনারা কি বুঝছেন যে কেন মিনিমাম পাওয়ার নিয়েছিলাম? কারণ মিনিমাম পাওয়ার নিলেই তো সবাইকে ভাগ করা যাবে। হ্যাঁ, 7কে নেয়নি কেন, দিচ্ছি উত্তর দিচ্ছি, 7কে নেয়নি কেন। আচ্ছা আমরা কি বলছি, মিনিমাম পাওয়ার নিব। ওকে, আমি এই মিনিমাম পাওয়ার দিয়ে উত্তর দিচ্ছি। প্রথম সংখ্যাকে 2 স্কোয়ার, প্রথম সংখ্যা 2 স্কোয়ার ইন্টু 3 কিউব ইন্টু 5 টু দি পাওয়ার 5। দ্বিতীয় সংখ্যা কি 2 কিউব ইন্টু 3 স্কোয়ার ইন্টু 5 স্কোয়ার ইন্টু 7। 7কে নেইনি কেন? অনেকে বলতে যে এখানে 7 স্কোয়ার আছে, এদিকে তাকান, এখানে 7 স্কোয়ার, এখানে 7-এর উপরে পাওয়ার 1, তাহলে মিনিমাম পাওয়ার 7-এর উপরে 1। কে বলছে মিনিমাম পাওয়ার 7-এর উপরে 1? এখানে 7 নেই মানে এখানে 7-এর উপরে 0 আছে। এখানে 7 নেই মানে 7-এর উপরে 0 আছে, 0। তাহলে এখন বলেন 7-এর উপরে মিনিমাম পাওয়ার কি 1 না 7-এর উপরে মিনিমাম পাওয়ার 0? 7-এর উপরে মিনিমাম পাওয়ার 0। বুঝছেন কি? তার মানে 7-এর উপরে 0 নিতে হবে। 7-এর উপরে 0 মানে 1। এই জন্য কি বলছি যে গসাগু নির্ণয়ের ক্ষেত্রে সব জায়গায় আগে উপস্থিত থাকতে হবে। আপনি কি বুঝছেন তিতুমির ভাইয়া? বুঝছেন কি? বুঝছেন কিনা? মানে সোজা কথা, গসাগু নির্ণয়ের সময় আপনাকে প্রথম যে শর্ত সেটা হলো যাকে যাকে নেবেন তারা যেন সব জায়গায় উপস্থিত থাকে। উপস্থিত সব জায়গায় থাকতে হবে, আবার যেখানে সবচেয়ে কম পাওয়ার সেটা নিতে হবে। উপস্থিত যে নাই তাকে নিবই না, তাকে নিলে পরে তো ভাগই করা যাবে না। ওকে, আচ্ছা এবার আমরা গসাগু গেল, গসাগুর পরে লসাগু, এই টাইপের অঙ্কের লসাগু। আল্লাহ, এটা কি করলাম আমি? হ্যাঁ আসছে। এবার আমরা বের করব লসাগু। লসাগু বের করব, তাহলে এখানে সংখ্যা কয়টা? এখানে সংখ্যা কিন্তু 3টা। এই একটা সংখ্যা, এই একটা সংখ্যা, এই একটা সংখ্যা। লসাগু বের করার সময় আপনাদেরকে যেটা খেয়াল করতে হবে, লসাগু বের করার সময় প্রথমে এই দুইগুলাকে দেখেন। এখানে 2-এর উপরে কিউব, এখানে 2-এর উপরে 4, এখানে 2-এর উপরে 5। লসাগু বের করার সময় সর্বোচ্চ পাওয়ার আলাটাকে নিতে হবে। তাহলে এখানে পাওয়ার 3, এখানে পাওয়ার 4, এখানে পাওয়ার 5, তাহলে সর্বোচ্চ পাওয়ার 2 টু দি পাওয়ার 5, তাহলে 2 টু দি পাওয়ার 5 নিব। লসাগু বের করার সময় সর্বোচ্চ পাওয়ার আলাটাকে নিতে হবে। এবার এখানে 3-এর উপরে স্কোয়ার, এখানে 3-এর উপরে 4, এখানে 3-এর উপরে 3, তাহলে 3-এর উপরে সর্বোচ্চ পাওয়ার হলো 4, তাহলে এই 3-এর উপরে 4 নিতে হবে। এইবার 5-এর উপরে এখানে পাওয়ার 1, 5-এর উপরে এখানে 2, 5-এর উপরে 3, এই 5-এর উপরে 3 সর্বোচ্চ পাওয়ার, এটা নিতে হবে। এইবার 11 এখানে 7 আছে, এখানে 7 স্কোয়ার। এইবার তাকান, 7 এখানে উপস্থিত নাই। লসাগু বের করার সময় সব জায়গায় উপস্থিত থাকতে হবে, নট নেসেসারি। গসাগুর সময় আগে সব জায়গায় উপস্থিত থাকতে হবে এবং মিনিমাম পাওয়ার নিতে হবে। লসাগুর সময় সর্বোচ্চ পাওয়ার নিতে হবে। কেউ যদি উপস্থিত না, একটা জায়গাতেও যদি উপস্থিত থাকে তাকেও নিতে হবে। লসাগু বের করার সময় একটা জায়গাতেও যদি কেউ উপস্থিত থাকে তাকেও নিতে হবে। তাহলে এখানে 5 স্কোয়ার আছে, সরি এখানে 7-এর উপরে পাওয়ার 1, এখানে 7 নাই, সমস্যা নাই, এক জায়গাতেও যদি 7 থাকে তাকেও নিতে হবে। এখানে 7 স্কোয়ার, এখানে 7-এর উপরে 1, তাহলে 7-এর উপরে পাওয়ার সর্বোচ্চ কোথায়? এখানে না, তাহলে 7 স্কোয়ার নিতে হবে। ওকে, আচ্ছা 5-এর উপরে কত? 5-এর উপরে 3, 5-এর উপরে 3। ওকে, এবার 11,
11 এখানে 11-র উপরে 1, এখানে 11-র উপরে 1, এখানে 11 নাই, সমস্যা নাই। 11 সব জায়গায় থাকতে হবে, নট নেসেসারি। যদি শুধু একটা জায়গাতেও উপস্থিত থাকে তাও নিতে হবে। তাহলে এখানে 11-র উপরে পাওয়ার 1, এখানে পাওয়ার 11-র উপরে 1, তাহলে 11-র উপরে তো এখানেও 1, এখানেও 1। তাহলে কাকে নিব? একটা নিলেই হলো। এটা নিলেও হবে, এটা নিলেও হবে। তার মানে 11-র উপরে 1 মানে 11 নিতে হবে। এটা আমাদের উত্তর। ক্লিয়ার কিনা বলেন? কমন আনকমন সব, হ্যাঁ। ক্লিয়ার বিষয়টা? বুঝছেন কিনা বলেন? তার মানে এরকম ফ্যাক্টরাইজ যদি করা থাকে সেক্ষেত্রে লসাগু গসাগু বের করার জন্য লসাগুর ক্ষেত্রে কেউ সব জায়গায় উপস্থিত থাকলেও নিতে হবে, কেউ যদি একটা জায়গাতেও উপস্থিত থাকে, শুধু এক জায়গা আছে তাও নিতে হবে, এবং সর্বোচ্চ পাওয়ার নিতে হবে। আমি আপনাদেরকে একটা এক্সাম্পল দিচ্ছি, আপনারা এটা করেন তাহলে বুঝতে পারবো। আচ্ছা, 2⁴ ইন্টু 3⁴ ইন্টু 5⁹, ওকে, কমা 2⁵ ইন্টু ইন্টু 3⁴ ইন্টু 5⁷ ইন্টু হচ্ছে 7⁵। ওকে, আচ্ছা, আর একটা হচ্ছে 2⁵ ইন্টু 3² ইন্টু 5⁵ ইন্টু 11⁵ এর লসাগু। কত হবে বলেন তো? কত হবে বলেন তো? আপনারা বলেন। আমি পানির বিরতি নিলাম, পানি খেয়ে আবার শুরু করব। বলেন। কত হবে? 9/3 মানে কি? প্রথমটা 5-এর উপরে 9, 5-এর উপরে 9, এটা 9, 5-এর উপরে 9, 5-এর উপরে 9। হ্যাঁ, আচ্ছা দেখেন, তাহলে আমাদের সংখ্যা এখানে কয়টা? এই একটা সংখ্যা, এই একটা সংখ্যা, এই পুরোটা একটা সংখ্যা। তাহলে লসাগু বের করতে বলছে। লসাগু কত হবে? তাহলে 2-এর উপর এখানে 7, 2-এর উপর এখানে 5, 2-এর উপর এখানে 3, তাহলে 2-এর উপর সর্বোচ্চ পাওয়ার 7, তাহলে আমরা 2-এর উপরে সর্বোচ্চ পাওয়ার নিব। 3-এর উপর এখানে 2, 3-এর উপর এখানে 4, 3-এর উপর এখানে 2, তার মানে আমাকে 3-এর উপরে সর্বোচ্চ হলো 4, 3-এর উপরে 4 নিব, ইন্টু 5-এর উপর এখানে 9, 5-এর উপর এখানে 7, 5-এর উপর এখানে 2, তার মানে আমরা 5-এর উপরে সর্বোচ্চ 9, তার মানে 5⁹ নিব, ইন্টু 7-এর উপর এখানে 3, 7 এখানেও নাই, এখানেও নাই, তাহলে এক জায়গা থাকলেও নিতে হবে বলছি, তাহলে 7-এর উপর 3টা পুরোটাই নিতে হবে। 11-এর উপরে 2, 11 এখানেও নাই, এখানেও নাই, সমস্যা নাই, এক জায়গাতে থাকলেও নিতে হবে 11²। তাহলে এটা আমাদের উত্তর হয়েছে কিনা দেখেন, মিলাই দেখেন। ওকে ওকে, এবার গসাগু বের করেন। এটা গসাগু বের করেন। গসাগু কত? গসাগু কত বলেন? এটা এক্সট্রা অঙ্ক হিসেবে এটা লিখবেন। হ্যাঁ, গসাগু কত বলেন তো? গসাগু কত? গসাগু বের করার সময় কি করছিলাম? গসাগু বের করার সময় বলছিলাম সব জায়গাতে উপস্থিত থাকতে হবে এবং মিনিমাম পাওয়ার নিতে হবে। 2-এর উপরে এখানে 7, 2-এর উপরে এখানে 5, 2-এর উপরে এখানে 3, 2-এর উপরে মিনিমাম পাওয়ার 3, তাহলে 2³ ইন্টু 3-এর উপরে এখানে 2, 3-এর উপরে এখানে 4, 3-এর উপরে এখানে 2, তার মানে 3-এর উপরে এখানে আছে সর্বোচ্চ 2, সর্বনিম্ন এখানে 2, তার মানে 3²।
3 এর উপরে মিনিমাম পাওয়ার ইনটু 5 এর উপর এখানে 9, 5 এর উপর এখানে 7, 5 এর উপর এখানে 2, 5 এর উপর মিনিমাম পাওয়ার 2, 5 স্কয়ার ইনটু 7 এখানে আছে বাট এখানে নাই, সুতরাং নেওয়া যাবে না। 11 এখানে আছে বাট এদিকে নাই, সুতরাং নেওয়া যাবে না। তাহলে আমাদের উত্তর হচ্ছে 2 কিউব ইনটু 3 স্কয়ার ইনটু 5 স্কয়ার। ঠিক আছে, ওকে। তাহলে আশা করি বুঝতে পারছেন। হ্যাঁ, এরপরে কি আছে আমরা দেখে নিই। এরপরে নতুন টাইপের কোশ্চেন চলে আসছে, সুতরাং আমাদের আজকের ক্লাস এখানেই সমাপ্ত হবে। আগামীকাল আমরা ওখান থেকে আবার ক্লাস শুরু করব। ঠিক আছে, তো আজকের মতো এই পর্যন্ত রাখবো। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ, শুভরাত্রি। আমি আবার বলছি, বেশি পড়ার কোনো বিকল্প নাই, বেশি গাণিতিক সমস্যা সমাধান করার কোনো বিকল্প নাই। যারা মনে করেন যে খুব অল্প সময়ের মধ্যে অল্প স্বল্প অঙ্ক করে পরীক্ষার হলে ফাটাই দিবেন, এটা খুবই অসম্ভব একটা ব্যাপার। পরীক্ষার হলে ফাটাইতে হলে আপনাকে মানে বাসায় প্রচুর প্র্যাকটিস করে যেতে হবে। কথা কি বুঝছেন? মানে অনেক গাণিতিক সমস্যা সমাধান করতে হবে। তো এই জন্য আমি বলবো যে বেশি পড়েন, বেশি গাণিতিক সমস্যা চর্চা করেন, পরীক্ষার হলে আপনার পারফরমেন্সটা ভালো হবে। তো আজকের মতো এই পর্যন্ত রাখছি। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ, শুভরাত্রি।